অষ্টম অধ্যায় বৃত্তের এমসিকিউর জন্য ওয়ান শট ক্লাস, এই একটা ক্লাসই যথেষ্ট। যত ধরনের এমসিকিউ আছে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সব কভার করার জন্য, এর বাইরে কিছু তোমার আসবো না। এখন কথা হইতেছে তোমার দরকার একটু ধৈর্য, কারণ ক্লাসটা একটু লেন্দি হইব। তো ধৈর্য নিয়ে ক্লাসটা কমপ্লিট করো। এরপরে যদি কোনো ডাউট হয় কমেন্ট সেকশন খোলা আছে, ওইখানে জানাও। যদি আমরা এক নাম্বারটার দিকে তাকে, আমাদের কি বলছে, পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমাদের এইখানে পরিধি, বৃত্তের পরিধির মান পাই দেওয়া। আর বৃত্তের পরিধির সূত্র কি? পরিধির সূত্র আমরা জানি, বৃত্তের পরিধির সূত্র হইতেছে 2 পাই আর। এটা হচ্ছে পরিধির সূত্র। আর পরিধির মান তারা কত দিয়ে দিছে? পাই দিয়ে দিছে। এখন কথা হইতেছে এইখান থেকে যদি আমি আর এর মানটা উদ্ধার করতে পারি। আমি কিন্তু ক্ষেত্রফলের সূত্র জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। পায়ের মান তো আমাদের জানা আছেই। আর এর মানটা কোনোভাবে উদ্ধার করতে পারলি, ওটার স্কোয়ার করলে আমাদের রেজাল্টটা এসে পড়বো। তাহলে এইখান থেকে তোমার কাজ কি? এই আর এর মানটা উদ্ধার করা। তো আটটার এই পাশে রেখে দিলাম, সেই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো পাইরে যদি আমি 2 পাই দ্বারা ভাগ করি, পাই পাই কাটা গেল, উপর রইল একটা 1, নিচে রইল একটা 2, মানে মান কত জানছি? হাফ। এখানে একটু বসাই, পায়ের মতো পাই। আর এর মান কত জানছি? হাফ। পুরো আর এর উপরে একটা কি আছে? স্কোয়ার। পায়ের মতো পাই, 1 এর স্কোয়ার 1, আর 2 এর বর্গ কত? 4। তো ফাইনালি কি পাওয়া গেল? পাই উপরে 4 নিচে, আমাদের অ্যান্সার পাই/4। বুঝতে কি পারছি বিষয়টা? তো এখানে আমাদের অ্যান্সার কোনটা হইব? অ্যান্সার আমাদের হইব পাই/2 না, আমাদের দরকার পাই/4, যেটা আছে গ নাম্বারে। তো অ্যান্সার কত? গ নাম্বার। বিষয় কি বুঝতে পারছি? এবার যদি পরেরটার দিকে তাকাই, 2 নাম্বার দেখো কি বলা আছে। এখানে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তথ্য দিয়ে দিছে, চিত্র দেওয়া থাকলে বিষয়টা বুঝতে ইজি হইতো। তো আমরা চিত্রটি একটু অঙ্কন করি। কি বলছে আমাদের? 26 সেন্টিমিটার ব্যাস, একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। আমাদের এখানে ব্যাসটা দিয়ে দিছে, ব্যাসটা কত দিয়ে দিছে? 26। আমরা ব্যাস দিয়ে কিন্তু বৃত্ত আঁকি না, আমরা ব্যাসার্ধ দিয়ে আঁকি। ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে কতটুকু দূরে? 5 সেন্টিমিটার দূরে একটা যা আছে। তো এখানে একটা আমি যা অঙ্কন করলাম, কেন্দ্র থেকে সে কতটুকু দূরে? 5 সেন্টিমিটার দূরে। দূরত্ব সবসময় আমাদের, এই যে কেন্দ্র থেকে যে দূরত্ব বলছি জায়ের, এটা সবসময় লম্ব আকারে থাকে। মানে জায়ের দূরত্ব কে প্রকাশ করে? লম্ব দূরত্বটাই প্রকাশ করে। তাহলে স্পষ্টভাবে বোঝা যায় আমাদের এই যে দূরত্বটা 5 সেন্টিমিটার, সে আমাদের জায়ের সাথে কি আকার আছে? 90 ডিগ্রি বা লম্ব আকার আছে। আর আমাদের বলে দিয়েছিল বৃত্তটার ব্যাস কত? 26 সেন্টিমিটার। যদি একটু চিন্তা করি, এই যে এটা হচ্ছে আমাদের 26 সেন্টিমিটার, এই পুরোটা হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে এইটুকের মান কত? 13। বুঝতে কি পারছি? এইটুকের মান 5। তুমি কি এটার মান বের করতে পারবা না? পিথাগোরাস যদি আমি অ্যাপ্লাই করি, পিথাগোরাস আমাদের কি শিখাইছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ তো এটা, তো অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল। তো এটা ধরো আমি এক্স ধরে নিলাম, যেটার মানে আমি বের করতে চাই। এটার মানে আমি কি ধরলাম? এক্স। এক্স স্কোয়ার, আর আরেকটা বাহু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। প্রক্রিয়া কি বুঝছি? এখানে আমি এবিসিডি কিছু দেয়নি, এটা আমাদের এমসিকিউ, আমি যত শর্টকাটে তাড়াতাড়ি করতে পারি এই জন্য এবিসিডি না দিয়ে যা রেখে আমরা কাজ শুরু করলাম। কি শুরু করছি? আমি জানি এটা আমাদের অতিভুজ, তাহলে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল হইতেছে অতিভুজের স্কোয়ারের সমান। তো একটা বাহু যেটার মান আমি বের করছি, ওটার আমি এক্স ধরছি, এক্সের উপর স্কোয়ার। আরেকটা বাহু 5, এটা তারা দিয়ে দিছে 5-এর উপর স্কোয়ার। এই দুজনের যোগফল আমাদের 13 এর স্কোয়ারের সমান। তো এই জন্য আমি কি করলাম? এক্স স্কোয়ারটা রাখলাম, 13 এর বর্গ 169, 5-এর বর্গ কত? 25। এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো? মাইনাস। এখানটাতে এক্স স্কোয়ার, যদি একটু হিসাব করি, 5 আছে আমাদের 9 হইব, 4 হইলে 2 আছে 6 হইব, 4 হইলে 144। যদি একটু রুট করি, তো এক্সের মান কত বের হইলো? 12 বের হইলো। 144 রুট করলে কত বের হয়? 12। আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জায়ের দৈর্ঘ্য জানতে চেয়েছে। যা এই পুরোটা কিন্তু ধরাম, যদি এ বি যদি ধরি, আমরা কিন্তু এইটুকের মানে এক্সের মান জাস্ট এই যে এইটুক, আমি এইটুকের মান 12 জানছি। এইটুকের মান 12 হইলে এইটুকের মানও কত হইব? 12ই হইব। আর 12 যোগ করলে কত বের হইব? 24 বের হইব। তো আমাদের মান কত? 24। কারণ কি? স্পষ্টভাবে জানি আমাদের কেন্দ্র থেকে জায়ের উপর যদি লম্ব টানা হয়, কেন্দ্র থেকে যদি জায়ের উপর কি টানা হয়? লম্ব টানা হয়। ওই লম্বটা জায়ের সমদ্বিখণ্ডিত করে। মানে যে কেন্দ্র থেকে তুমি যে দাগটা দিছো, লম্ব দূরত্ব যে প্রকাশ করছে, যেটা 5 সেন্টিমিটারের ছিল, এটা আমাদের এই জায়ের সমান দুটো টুকরা করছে। এই তথ্য থেকে আমি একটা টুকরার মান 12 বের করছি। তো আরেকটা টুকরার মানও 12 হইব, যেহেতু তারা সমান। 12 যোগ করছি, কত বের হয়েছে? 24। বিষয় কি পুরোপুরি ক্লিয়ার? আরেকবার একটু বুঝাই, কারণ আমাদের এই যে এই টাইপের এমসিকিউটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাইতে পারে এবারের বোর্ড পরীক্ষায় তুমি এইরকম একটা দেখা অবশ্যই পাইছো।
তো এই জন্য আবার একটু রিপিট করতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখো। এই টাইপটা, এটার কথা বলতেছি না, এই টাইপটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বলছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র। এটা আমাদের একটা বৃত্ত যেটার ব্যাস হইতেছে 26, মানে এই যে এই পুরোটা এখান থেকে ধরলাম সি দিয়ে দিলাম, এই সি এর মান হইতেছে কত, 26 সেন্টিমিটার। ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্রটা কই ধরলাম ও থেকে কতটুকু দূরে, 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। 5 সেন্টিমিটার দূরে, এই যেটা থেকে 5 সেন্টিমিটার দূরে এইটুক দূরত্ব একটা যা আছে, যার নাম আমরা এবি দিছি। এটার কি জানতে চেয়েছে, এটার দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আমরা যে প্রক্রিয়াটা অ্যাপ্লাই করছি, এই পুরোটা আমাদের ব্যাস 26, তাহলে এইটুকের মান কত, ব্যাসার্ধ। 26টা অর্ধেক করছি 13 পাওয়া গেছে, তাহলে এইটুক হইতেছে আমাদের ব্যাসার্ধ, যার মান 13। আবার এইটুকের মান কত, 5। কেন্দ্র থেকে যদি আমি জায়ের দূরত্ব নির্দেশ করি, এটা মূলত হচ্ছে লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব কথার অর্থ কি, আমাদের এই যে এই দাগটা বা এই দূরত্বটা এই জায়ের উপর কি আকারে আছে, লম্ব আকারে আছে, মানে সে সব দিকে 90 ডিগ্রি উৎপন্ন করছে। এখন যদি ত্রিভুজটার কথা চিন্তা করি, এইখানে তো আমাদের 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাস আমাদের শিখাই গেছে অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল। তো একটা বাহু এক্স আর একটা বাহু 5, তো লিখে দিলাম এক্স স্কোয়ার 5 স্কোয়ার, এই দুজনের যোগফল অতিভুজ 13 এর স্কোয়ারের সমান। এখান থেকে আমি হিসাব নিকাশ করে এক্সের মান উদ্ধার করছি। এইটুকের মান যদি এক্স হয়ে থাকে, বাকি ওইটুকের মানও কত, এক্স। 12 আর 12 যোগ করছে কত হয়েছে, 24 হয়েছে। তাহলে আমাদের ব্যাসের আমাদের জায়ের মান কত, 24 সেন্টিমিটার। বিষয় কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকি পরেরটার দিকে তাকাই, অনেকটাই এইরকম এই টাইপেরই অঙ্ক। এই টাইপের আমি অনেকগুলি নিয়েছি যাতে এতে কোনো প্রকার কনফিউশন না থাকে, আর পরীক্ষার পরে যাতে আমার একটা ধন্যবাদ দিতে পারো যে স্যার এটা করাই দিয়েছেন আর আমার পরীক্ষাটা এসে পড়ছে। কথাটা মনে রাখো। এখন যদি আমি 3 নম্বরের দিকে তাকাই, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? সেম প্রক্রিয়া, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত আঁকো। ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে। এই কেন্দ্র থেকে কতটুকু দূরে বলছে, বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে। এটা থেকে কতটুকু দূরে, 5 সেন্টিমিটার দূরে। দূরত্ব মানেই সে লম্ব দূরত্ব প্রকাশ করতেছে। দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত হবে? ও কেন্দ্রবিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত হবে? এইখানে আমাদের কিছু তথ্য কি মিসিং গেল? কারণ এখানে একটা তথ্য দ্বারা আমাদের বের করা পসিবল না। 5 সেন্টিমিটার, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? মনে হয় আমাদের একটু তোলাতে একটু মিস্টেক আছে, তারা একটু দেখে নেই। আমাদের তথ্য একটু ভুল ছিল, এখন ঠিকঠাক আছে। ও কেন্দ্রবিষ্ট বৃত্তের, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম, যে এটা হচ্ছে আমাদের একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, ঠিক আছে। ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এবি হইতেছে একটা ব্যাস যার মাপ হচ্ছে 8 সেন্টিমিটার। তো এখানে একটা ব্যাস অঙ্কন করলাম যার নাম দিয়ে দিলাম আমরা এবি, আর এবি এর মান হইতেছে 8 সেন্টিমিটার। এখন কত হইতেছে, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত দিয়ে দিছে, ওসি সমান 3 সেন্টিমিটার। কেন্দ্র থেকে এই দূরত্বটাই, যে এই দূরত্বটার নাম ওসি, ওসি সমান কত দিয়ে দিছে, 3 সেন্টিমিটার দিয়ে দিছে। আর নিচে পুরোটার মান জানছি আমরা 8, মানে এই যে এই পুরোটার মান হইতেছে 8। ততটা কি বুঝছি, কি দিয়ে দিছে আবার বলতেছি, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি হইতেছে 8 সেন্টিমিটার, মানে আমাদের যে যা দেওয়া আছে এটা কয় সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। কেন্দ্র থেকে আমাদের এই জায়ের দূরত্ব হইতেছে ওসি সমান 3 সেন্টিমিটার। আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত। তো এখানে একটা আমরা কাজ করি, ও এ যোগ করি, তাহলে তো ব্যাসার্ধ পাওয়া গেল। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে আছে তার আমরা কি বলি, ব্যাসার্ধ। এখন যদি একটু চিন্তা দেই, আমাদের ওসি এবি এর উপর লম্ব আকারে আছে, তাহলে অবশ্যই এসি আর বিসি কেমন, সমদ্বিখণ্ডিত হয়েছে। এই পুরোটার মান যদি 8 হয়ে থাকে, তাহলে অবশ্যই এটার মান 4, এইটুকের মান 4। আবার দ্বিতীয় পার্টের কথা, যেহেতু আমাদের কেন্দ্র থেকে ওসি এবি এর উপর লম্ব, তাহলে এখানে একটা 90 ডিগ্রি আছে। এই পুরোটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, তুমি 3 ওসি এই বাহুটার মান জানো, নিচের এসি এই বাহুটার মান জানো, এটার মান আমাদের বের করতে হবে, মানে আমাদের অতিভুজের মান প্রয়োজন। আবারও পিথাগোরাসে কি জানাই গেছে, ও এ স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার হইব লম্ব আর ভূমি এর স্কোয়ারের সমান। ও এ স্কোয়ার, এটার মান আমাদের প্রয়োজন। আমরা ওসি এর মান জানি কত, 3 এর উপর স্কোয়ার। আমরা এসি এর মান জানি 4, তার উপর স্কোয়ার, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 16, এখানে হয়ে গেল 25 যদি রুট করি, কারণ ও এর উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে ফাইনালি ও এ যেটা আমাদের ব্যাসার্ধ, এটার মান কত পাওয়া গেছে, 5। তাহলে অ্যান্সার কত হইব, অ্যান্সার হইব 5 সেন্টিমিটার। কত নম্বরে আছে, গ নম্বরে। এরপরে 4 নম্বরের দিকে তাকাই, এখানে একটা চিত্র দিয়ে দিছে। চিত্রে এ বি এর দৈর্ঘ্য কত একক, কার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এ বি এর। এ বি কই, এই পুরোটা না,
দেখো তো পারবা কিনা। আমাদের সবসময় তথ্য দুইটা প্রয়োজন। কয়টা? একটা তথ্য দিয়ে আমরা বের করতে পারি না, যেমন এটার মান 6 দেওয়া আছে, এখন আমরা চাইলে বের করতে পারি। আমাদের ও এ এটার মান হচ্ছে 10 সেন্টিমিটার আর ওপি এটার মান হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে? এবি এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। এইখানেও তুমি যদি একটু পিথাগোরাসের হেল্প নাও, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তুমি অতিভুজের মান জানো, আরেকটা বাহুর মান জানো, এই এপি বাহুর মান দরকার। কি করতে পারি আমরা? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এপি স্কোয়ার প্লাসের ওপি স্কোয়ার। ধরলাম একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে আমার ভূমি, তো লম্বের স্কোয়ার ভূমির স্কোয়ার অতিভুজের স্কোয়ারের সমান, যেটার নাম হইতেছে ও এ স্কোয়ার। এপি যেমন আছে ঠিক ওই রকম আমরা ওপি এর মানটা জানি। ওপি এর মান কত? ওপি এর মান হইতেছে 6, 6-এর উপর স্কোয়ার। এই পাশে আছে ও এ, যার মান দিয়ে দিচ্ছে 10, তার উপর একটা স্কোয়ার। এপি স্কোয়ার এখানে 100 হইল, 6-এর উপর স্কোয়ার, ওই পাশে প্লাস থেকে মাইনাস হইল। এপি স্কোয়ার এখানে কত পাওয়া গেল? 64। যদি রুট করি তাহলে কত পাওয়া যাবে এপি এর মান? এপি এর মান পাওয়া যাবে 8। আমরা এপি এর মান জানছি 8, এই যে এইটুকের মান হতেছে কত? 8 সেন্টিমিটার। কিন্তু আমাদের কাছে এবি এর মান জানতে চেয়েছে, যেহেতু এটা আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে ওপি হইতেছে লম্ব কার উপরে? এবি এর উপরে। তাহলে অবশ্যই এবি রেশে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। এপি হইতেছে তার অর্ধেক পার্ট, বিপি তার অর্ধেক পার্ট, মানে এইদিকে 8 এইদিকে 8, 8 আর যোগ করলে কত হইলো? 16। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত? 16। কয় নাম্বার? গ নাম্বার। পরেরটার দিকে তাকাই, এখানে আমাদের কি তথ্য দিয়ে দিছে? এইখানে বলা আছে এবিডি বৃত্তের কেন্দ্র। এবিডি বৃত্তের কেন্দ্র যদি ও হয়ে থাকে, এখানে 3টা আমাদের তথ্য দিছে, কোনগুলি সঠিক জানাইতে বলছে। এখন দেখো সি হইতেছে এবি এর মধ্যবিন্দু। যদি আমি এবি তো আমাদের যা, ও থেকে এই ওসি কি আকারে আছে? লম্ব আকারে আছে, এই যে 90 ডিগ্রিতে বুঝাই দিছে। যদি আমাদের জায়ের উপর কেন্দ্র থেকে কোনো আমি লম্ব টানতে পারি, সে জায়ের কি করে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত হওয়ার অর্থ কি? এই দিকে অর্ধেক আছে, এই দিকে অর্ধেক আছে, তাহলে অবশ্যই সি হইতাছে কি? তার মধ্যবিন্দু। এটাই তো এই দুইটারে অর্ধেক অর্ধেক করছে, পুরো এবি রে অর্ধেক করছে, এই যে এসি পার্টে আর বিসি পার্টে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি সি এবি এর মধ্যবিন্দুটা ঠিক আছে। পরেরটা ও এসি, তাকে একটু এসি কয়ে আছে, ও এসি এই যে এই কোণটার কথা বলছে, আর এদিকে বলছে ও বিসি। ও বিসি এই দুজন কেমন? সমান। অবশ্যই সমান। কেন? যদি আমি খেয়াল করি এটা আমাদের কেন্দ্র, ও এ কি তাইলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেউ গেলে তার আমরা কি ব্যাসার্ধ বলি না? আবার ও বি সেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, সেও ব্যাসার্ধ। একই বৃত্তের সকল ব্যাসার্ধ কেমন? একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। আর যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে যায়, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়ে যায়, তার আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। আরও সহজ হিসেবে যদি বলি, এই বাহু দুটা যেহেতু সমান, তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন হইব? সমান। ও এ কোণ উৎপন্ন করছে ও এ সি, আর আমাদের ওবি এই বাহুটা কোণ উৎপন্ন করছে ও বি সি। এখানে এই দুটার নামই লিখছে, তাহলে আমাদের 2 নাম্বারও সঠিক, আমাদের এটাও ঠিকঠাক আছে। এবার পরেরটার দিকে তাকাই, সে বলছে ও এ সি, ও এ সি এটার যোগফল এবং ও বি সি এই দুজনের যোগফল, ও বি সি এই যে এই দুটার যোগফল কত বলে দিছে? 1 সমকোণ। এবার একটু চেক করি, যদি একটু কথা বলি, আমাদের তাকাও এখানে এটা কত ডিগ্রি দিয়ে দিছে? 90 ডিগ্রি দিয়ে দিছে নাকি? এটা আমাদের কত ডিগ্রি দেওয়া? 90 ডিগ্রি দেওয়া। আমাদের এই কোণের মাপটা আর এই কোণের মাপটা, মানে এই জন্য যোগ করলে কত হইতে হইব? 180 হইতে হইব। এবার একটা সুন্দর লজিক দেখাই, দেখো একটা আমি কি করলাম, একটু নিচে আঁকলাম, মানে একই রকম আমি দুটো চিত্র আঁকতেছি, একদম একটা সিম্পল লজিক দিতেছি। এইটার আর এইটার এই জনের যোগফল যত হইব, এইরকম যদি আরেকটা আমি চিত্র আঁকি। এবার আমি কি করছি, কেন্দ্র থেকে যাটারে কিন্তু অনেক দূরে দিছিলাম, এবার কেন্দ্রের সাথে যদি খুব কাছাকাছি দিয়ে দিই, কেন্দ্রের সাথে কি করলাম? খুব কাছাকাছি দিয়ে দিলাম, মানে এইটাই কিন্তু খুব কাছাকাছি রাখছি। এবার দেখো তো, একটু খেয়াল করো তো, মানে এই দুজনের যোগফল যা, এই দুজনের যোগফল কি তাই হওয়া সম্ভব? তাই হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তো ঘটনা হইতেছে আমাদের এর যেহেতু ফিক্সড কিছু দেওয়া নেই, মানে এটা কোন জায়গাতে আছে, পজিশন টজিশন কিছু ফিক্সড আকারে দেওয়া নেই, তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এই দুইজন এই দুইটারে, মানে এই যে কোণার দুইটার যোগ করলে 1 সমকোণ হইব, মানে 90 ডিগ্রি হবে, এটা আমি ফিক্সড বলতে পারি না। এই জন্য আমি এটা আইগা দেখাইলাম, মানে একদম লজিক্যালি তুমি চিত্রের মাধ্যমে বুঝতে পারলা। সেম জিনিস আঁকছি, এটা কিন্তু আর উপর নিচে যে কোনো জায়গায় হইতে পারতো, যেমন এটার আমি কই লিখছি? একদম নিচে লিখছি, তখন এই দুটার কোণ দেখতে যেমন, এখন এটা খুব কাছাকাছি লিখছি, এই দুটো কি দেখতে ওই রকম না, এটা একটু বড় কোণ ছিল, এটা অনেকটা ছোট।
বোঝা যেতেছে এই দুটার যোগফল 90, ওই হিসাবে এই দুটার যোগফলও কত 90। তো এই হিসাবে আমি অবশ্যই বলতে পারি যে না, এই তথ্যটা আসলে সঠিক না, মানে 3 নাম্বার সঠিকের ক্যাটাগরিতে পড়ে না। সঠিক আমাদের 1 এবং 2, যেটা হচ্ছে কয় নাম্বারে, ক নাম্বারে। বুঝতে পারছি? আমাদের 6 নাম্বারের চিত্র দিয়ে দিছে, দেখি 6 নাম্বার চিত্রে কি তথ্য দিয়ে দিছে। চিত্রে এই যে চিত্রের কথা বলছে, পি কিউ সমান 12। খেয়াল করো আমাদের ও আর পি কিউর উপরে লম্ব আকার আছে, তাইলে অবশ্যই আমাদের এই ও আর পি কিউরে সমদ্বিখণ্ডিত করছে, যে আর একটা অংশ হইতেছে আমাদের পি আর, আরেকটা অংশ হইতেছে কিউ আর। যেহেতু আমাদের লম্ব জায়রে সমদ্বিখণ্ডিত করছে, তাইলে আমাদের এই পাশের মান যদি 6 হয়ে থাকে, এটার মান অবশ্যই 6 হইব। তো পি কিউ মানে হচ্ছে এটাও 6 যোগ করলে অবশ্যই 12 হয়, তাহলে এটা সঠিক। তারপরে ও আর এর মান 8 দিয়ে দিছে, ও আর কই, ও আর এর মান আমাদের বের করতে হবে, যে ও আর হইতেছে এটা, মানে এটার মান আমরা বের করবো। দেখো তো, যদি পিথাগোরাসের কথা চিন্তা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি অতিভুজের মান জানি, ভূমির মানটাও জানি, আমার লম্বের মান দরকার, তো একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি। আমার দরকার ও আর, তাহলে ও আর আগে লিখলাম ও আর স্কোয়ার আর পি আর স্কোয়ার। এটার লম্ব চিন্তা করলাম, এটার ভূমির চিন্তা করলাম, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে ওপি স্কোয়ার। ও আর এর মান জানি না, যা আছে ঠিক তাই। আমি পি আর এর মান জানি, পি আর এর মান কত 6, তার উপর একটা স্কোয়ার, 6 তার উপর স্কোয়ার। ওপি এর মান কত 10, তার উপর একটা স্কোয়ার। তারপরে ও আর স্কোয়ার, এটা হয়ে গেল 100, স্কোয়ার করলাম 36 হলে এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেল, বিয়োগ করলে কত দাঁড়াইলো 64। তাহলে ও আর স্কোয়ার রুট যদি করি, এটার মান দাঁড়াইব 8। তাহলে অবশ্যই ঠিক আছে, আমাদের ও আর এর মান কত 8, ঠিকঠাক। বৃত্তটির ব্যাস হইতেছে 16, ব্যাস কারে বলে? আচ্ছা, এইটুক কি ব্যাসার্ধ না? সিম্পল হিসেবে এইটুক কি আমাদের ব্যাসার্ধ না? এইটুকের মান যদি 10 হয়, এইটুকের মানও তো 10 হইব, তাহলে 10 যোগ করলে কত হয় 20 হয় না? তাহলে ব্যাস হওয়া উচিত ছিল 20, কিন্তু এখানে তারা 16 দিছে, তো ওই খাতিরে আমাদের এটা সঠিক না। আমাদের সঠিক তাহলে কত 1 এবং 2, যেটা কয় নম্বরে আছে, ক নম্বরে। তারপরে নিচের তথ্য আলোকে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। 7, 8, 7-এর প্রশ্নটা এখানে। চিত্রে ও বৃত্তটির কেন্দ্র, ঠিক আছে, ও আমাদের বৃত্তের কেন্দ্র, ভিই এর মান 4, ভি এর মান কত, যে 4, এইটুকের মান 4। যেহেতু এটা লম্ব আকার আছে, আমরা চিত্রায় একটু কাজ করে নিই, ঠিক আছে। যেহেতু এটা আমাদের লম্ব আকার আছে, তাহলে অবশ্যই আমাদের ও ই এভিরে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। ইভি এর মান যদি 4 হয়ে থাকে, ই এর মানও কত 4। বুঝতে পারছি? তারপরের ধাপ, এটার অ্যান্সার করি। ও ই এবং ও এফ যদি সমান হয়, ও ই আর ও এফ যদি সমান হয়, যে এটার এটা যদি সমান হয়, আমাদের সহজ কথা, আমাদের এভি এর সিডিও কেমন সমান। কারণ আমরা জানছি, যদি 19 নম্বর উপাদে জানছি, যদি আমাদের কেন্দ্র থেকে দূরত্ব সমান হয়, যাগুলিও কেমন হয় পরস্পর সমান, জানছি না? এখানে আমাদের বলে দিছে ওই হইতেছে কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব, আর ও এফ হইতেছে কেন্দ্র থেকে সিডি জায়ের দূরত্ব। দূরত্ব যদি সমান হয়, যা দুটা নিজেরাও সমান, তাহলে এবির সাইজ যা, সিডি এর সাইজ ঠিক তাই। এটার এইটুকের মান 4 জানছি, এটুকের মান 4 জানছি, 4 4 যোগ করলে 8 হয়। এটার মান যদি 8 হয়, এটার মান অবশ্যই কত হইব, 8 হইব। তাহলে অ্যান্সার আমাদের কত, ঘ নাম্বার। ক্লিয়ার বিষয়? পরেরটা, এবি আর সিডি যদি সমান হয়, এবার আবার অন্য কথা বলছে। এবার 18 নম্বরের কথা বলছে, ধরো এবি আর সিডি কেমন সমান, এবি আর সিডি সমান, এবং ও ই এটার মান 3 দিয়ে দিছে। বৃত্তের ব্যাস কত জানতে চেয়েছে। সহজ হিসাবে যদি টানি, এবি আর সিডি এর মান আমি সমান জানছি, ও ই এর মান 3, একটু ও ই রে সুন্দরভাবে এবার লিখে, যে ও ই এটার মান কত 3। আমাদের তো ভি এর মান দিয়ে দিছিল তারা 4, আমাদের কাছে কি জানতে চেয়েছে, বৃত্তের ব্যাস কত জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, ব্যাস। আচ্ছা, আমি যদি ওভি যোগ করি, কেন্দ্র থেকে কেউ পরিধি পর্যন্ত গেছে, তার আমরা কি বলি, তার আমরা ব্যাসার্ধ বলি, তার আমরা কি বলি, ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের মান জানা গেলেই তারা 2 দ্বারা গুণ করলে কি বের হয়ে যায়, ব্যাস। বুঝছি লজিক? এইখানে আমি এই বাহুটার মান জানছি 3, এই যে এই বাহুটার মান 3, এটার মান 4। এখন দেখো, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা ধরো আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, আমাদের অতিভুজের মান প্রয়োজন। তাহলে কি করতে পারি, এই দুটো বাহুর স্কোয়ার করতে পারি। সহজ হিসাব, ও ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, একটা বাহু হয়েছে আমাদের ইভি, আর একটা বাহু হইতে আছে ইও। তো সহজ হিসাবে আমি মান যেহেতু জানি, ডাইরেক্ট করে দিই, যে এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। 4-এর স্কোয়ার কত হইলো, 16 হইলো, 3-এর স্কোয়ার 9 হইলো, যোগ করলে কত হইলো, 25 হইলো। রুট যদি করি 5 পাওয়া গেল, মানে ওভি এর মান কত, 5। ওভি হইতেছে এইটুকের মান, এইটুকের মান যদি 5 হয়, বাকি এইটুকের মান কি 5ই হইব না? 5 5 যোগ করলে তাহলে কত হয়ে যায়, 10। সিম্পল হিসাব। তো আমাদের ব্যাসের মান কত, আমাদের ব্যাসের মান 5, 5 যোগ করে কত পাইছি, 10। তাহলে অ্যান্সার ঘ নাম্বার। বিষয় কি ক্লিয়ার? পরেরটা 9 নাম্বার। 9 নাম্বারে আমাদের এ ও সি এর মান 55, মানে 55.5 দিয়েছে, 55 সমস্ত 2/1, মানে এটা আমরা কি বলি, 55.5।
বা 55.5, 55, তারপরে আবার অর্ধেক, আধা ডিগ্রি কোণ আছে। আমাদের এটা কার মান? AOC এর মান। AOC কয়ে আছে? AOC, যে এইটুকের মান, এইটুকের মান আমাদের দিয়েছে। এখন একটা কথা বলো, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটার মান তুমি মাত্র জানছো 55.5 ডিগ্রি। ওই যে হাফের আর কি এইভাবে লিখে নিলাম। তাইলে আমাদের কাছে কার মান বের করতে বলছে? OVC এর মান। OVC এর মান, এই যে এটার মান বের করতে বলছে। এটার মান আমি একটু পরে বের করি, আমি কি চাইলে এটার মান বের করতে পারবো না? আমরা জানি একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো 180 আমি এইখানটাতে লিখলাম, মাইনাস করতেছি, আমি এটার মান 90 যাই না গেছি, লিখলাম। তারপর আমি এটার মানও জানি 55.5, আমি এটাও বিয়োগ করে দিলাম। ঘটনা কি বুঝছি? একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমি এই কোণটার মান, এই কোণটার মান জানি, তো 180 থেকে আমি এই দুজনের বিয়োগ করতেছি। বিয়োগ করলে কার মানটা বেরোইব? বিয়োগ করলে যে এটার মান বেরোইব, আমি এটাই চাইতেছি। তো 180 বিয়োগ হইতাছে 90 বিয়োগ হইতাছে 55.5, বিয়োগ করলে পাইছি আমি কত? 34.5। এটুকের মান কত পাইছি? 34.5 পাইছি। ঘটনা কি বুঝছি? আমি এইটুকের মান কত পেয়েছি? 34। আমার কাছে এটা কেউ জানতে চায় না, আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে OBC এর মান কত? OBC এর মান। এখন কথা হইতেছে, চিত্র যদি এইখানে আমি একটু বুঝাই নেই, দেখো আমাদের এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে ব্যাসার্ধ, এটাও কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে না ব্যাসার্ধ? এই দুইটা বাহু যদি সমান হয়ে থাকে, এই দুইটা কোণও কেমন? সমান। এই কোণের মান যদি আমি কোনোভাবে জানতে পারি, যেমন যাই না গেছি 34.5, তাহলে অবশ্যই এই কোণের মানও কত হইব? 34.5। তো এই জন্য আমি স্পষ্টভাবে বলতে পারি আমাদের এই OVC কোণের মান কত? 34.5, যেটা আছে ক নম্বরে। 10 নম্বরের অ্যান্সার তুমি মনে হয় পারো, কমেন্ট সেকশনে জানো, দেখি কতটুকু খেয়াল দেয়া ক্লাসটা দেখতেছো। এরপরে বাকিগুলির দিকে তাকাই, আর এই 10 নম্বরের উত্তরটা তুমি কমেন্টে জানাও, যেটার অ্যান্সার কত হইব? 1 হইব, 2 হইব, 3 হইব, নাকি 4 হইব? জানাও দেখি পারো কিনা। 11 নম্বর চিত্র দিয়ে দিছে, আবার এখানে একটু তথ্যও দিয়ে দিছে, কিন্তু এটাতে আমাদের অ্যান্সার কিন্তু একাধিক হইব। এখানে দিয়ে দিছে ও বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, OE এবং OF এর মান 4 সেন্টিমিটার। এখানে একটু তাকাই, আমাদের OE আর OF এর মান কত? 4। ঠিক আছে, 4 জানা হইলো। এখন আমাদের কাছে 3টা তথ্য এসে চেক করতে হবে এখানে কোনটা কোনটা আসলে সঠিক। সিডি, একটু যদি আমি খেয়াল করি, আমাদের OE AB এর উপরে লম্ব আকারে আছে, আর আমরা জানি কেন্দ্র থেকে যদি জায়ের উপর আমরা লম্ব অঙ্কন করি, ওইটা জায়ের কি করে? সমদ্বিখণ্ডিত। মানে এটার মান যদি 3 হয়ে থাকে, আমাদের এটার মানও কত? 3। একটু খেয়াল করো, আমি 3 মানে এই এর মান 3 জানি, OE এর মান 4 জানি, আমাদের দরকার সিডির মান। কার মান দরকার? সিডি এর মান। ব্যাপার হয়েছে এইখানে এটার মান 3, এটার মান 3। আমাদের যদি কেন্দ্র থেকে দূরত্ব সমান হয়, কেন্দ্র থেকে দূরত্ব যদি সমান হয়, ওই জাগুলিও কেমন? পরস্পর সমান। আমরা এটা কই জানছি? 18 নম্বর উপপাদ্যে, নাকি? একই যদি, সরি 18 নম্বর, 19 নম্বরে জানছি আমরা। কত নম্বরে জানছি? 19 নম্বরে। যদি আমাদের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব সমান হয়, তাহলে জাগুলিও পরস্পর কেমন? সমান। তো ওই ক্ষেত্রে আমরা বলতেই পারি, যেহেতু আমাদের OE আর OF সমান, আমাদের AB আর CDও কেমন? সমান। এইখানটাতে মান পাইছি 3, এইখানটাতে মান পাইছি 3, তাহলে AB এর মান যদি 6 হয়, আমাদের CD এর মানও কত? 6। বোঝা গেল 1 নাম্বার ঠিকঠাক, কোনো প্রবলেম নাই। পরেরটা OAV, কই আছে OAV? OAV এই যে এই কোণটার কথা বলতেছে। আবার এটা সমান বলছে OCD, OCD। এই দুটা কোণ সমান। কেন সমান? খেয়াল করো, OA এবং OC এই দুজন কিন্তু সমান। আমাদের OA আর OC কেমন? সমান যদি হয়ে থাকে, আমাদের এই বাহুটা যে কোণ উৎপন্ন করছে, এই বাহুটা একই কোণ উৎপন্ন করছে, এই বিষয়টা বোঝার জন্য আগে আমাদের হয়তো একটু অন্য জিনিস প্রমাণ করতে হইব। আমাদের প্রথমে দেখাইতে হবে এই দুটো ত্রিভুজ সমান কিনা। যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটা সর্বসম, বুঝতে পারছি তো বিষয়? আগে আমাদের বের করতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা। যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে আমি এইখানে আসতে পারি যে আমাদের এই কোণ আর সেই কোণটা সমান। তো একটু চেক করি, খেয়াল করো, আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা এই কোণটা দুটোরই 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি পাইছি, মানে এটারও 90 ডিগ্রি, এটারও কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা অংশ সমান হইল। তারপরে এখানে যদি খেয়াল করি, ও থেকে এ, এটা মানে কি? কেন্দ্র থেকে কেউ যদি পরিধি পর্যন্ত যায়, তার আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। জাস্ট একটা কনসেপ্ট মনে রাখবা, এই রিলেটেড আর কিছুতে তোমার প্রবলেম হইব না। তো বিষয়টা একটু এমনভাবে বোঝানোর ট্রাই করতে, যাতে এটা শেষ হইলে বাকি নিচের অনেকগুলি তোমার কভার হয়ে যাব। এখানে মোটামুটি অনেকগুলি তথ্য আছে, তো এই জন্য বিস্তারিত বলতেছি, একটু সময় বেশি নিতেছি এই MCQটার জন্য। আমাদের প্রথমে প্রমাণ করলাম এই যে এই কোণটা আর এই কোণটা সমান, মানে এই যে একটা অংশ সমান হইল। তারপর আমাদের OA আর OC সমান, কারণ দুজনই একই বৃত্তের ব্যাসার্ধ, মানে যে এইটা আর এটাও সমান, তাহলে দুইটা অংশ প্রমাণ হইল। আর একটা জিনিস, OE এবং OF তারা নিজেরাই দিয়ে দিছিল যে সমান, তো এই জন্য আমি বলতে পারি আমাদের 3টা অংশই প্রমাণ হয়েছে, এই যে 1, 2, 3টা।
তাহলে বলতে পারি ত্রিভুজটা সর্বসম, যেই ক্ষেত্রে আমাদের এই 3 নাম্বারটাও কিন্তু সঠিক হয়ে গেছে। এ ও ই মানে এই ত্রিভুজের কথা বলছে, আরেকটা বলছে সি ও এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার এটা দেখতে হবে ঠিক আছে কিনা। দুইটা ত্রিভুজ সর্বসম মানে তাদের সব কিছু সমান। এখন এই ত্রিভুজ থেকে যদি আমি এই কোণটারে নিই, এর থেকে অবশ্যই কি সি কোণটারে নিবা না। আর এখানে আমাদের এটাই প্রমাণ করে দেখাইতে বলছে। ও এ ভি মানে ও এ ভি, এই কোণটা। ও সি এফ মানে এই কোণটা, নাম কি দিছে ও সি ডি দিছে। এখন কথা হইতাছে আমাদের ও এ ভি এই কোণটারই প্রকাশ করে, দাগালা যত লম্বাই হোক, আর আমাদের ও সি ডি যে এই কোণটারই প্রকাশ করে। তো সেই খাতিরে আমাদের এটাও সঠিক, আমাদের অ্যান্সার হইব ঘ নাম্বার। বুঝতে পারছি তো। এখন পরেরটার দিকে তাকাই। আমাদের 12, 13, 14 মধ্যে খুব একটা কমন মিল আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আমরা কি জানি এটা তো একটা আমাদের বৃত্ত নাকি, বৃত্তের দাগটার আমরা কি বলি, চাপ বলি। এটা কি বলি, চাপ বলি। এখন যদি চাপের আমি একটা ছোট অংশ নিই, মানে ক্ষুদ্র একটা অংশ নিলাম, পুরো চাপের অর্ধেকের থেকে কম একটা অংশ নিলাম, তার আমরা বলি উপচাপ। যেমন আমি যদি এইটুক নিই, ধরো এখান থেকে যে এইটুক নিয়েছি, নাম দিয়ে দিলাম বিসি, এটার নাম হইতেছে উপচাপ। আবার যদি আমি এখানে একটা নামকরণ করি, মানে মূলত আমি ভিএসি যে এইটুক চাপের বুঝেছি, তার নাম হইতেছে উপচাপ। কি নাম, উপচাপ। আবার উপরের অংশ যদি প্রকাশ করি, ধরো এটার নাম ডি দিয়ে দিলাম, এই যেটা ধরো বোঝানোর জন্য এই যে এই চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে। এই যে এই চাপটা, এটা কি সাইজে বড় না, এটার নাম হচ্ছে আমাদের অধিচাপ। অধি পরিমাণে বেশি, অধিক, আর এটা উপ পরিমাণে কম, তো উপরটার নাম হচ্ছে আমাদের অধিচাপ। অধিচাপ। এখন এইটুক অংশ বুঝাইলাম কি কারণ, আমাদের প্রশ্নের দিকে যদি তাকাই, কোন বৃত্তের অধির চাপে অন্তর্লিখিত কোণ কোনটি। অধিচাপের মধ্যে আমি একটা কোণ অঙ্কন করতেছি, এই যে অধিচাপ দেখতেছি না বিশাল যে অংশটা, এটার মধ্যে আমি একটা কোণ অঙ্কন করতেছি। তো এই যে কোণটা হইবে এটার মধ্যে, ধরো এই যে এরকম কিছু, এ ধরে একটা কোণ অঙ্কন করছি। এই কোণটা কি আমাদের ছোট দেখা যেতেছে না, এটা কি 90 ডিগ্রি থেকে চোখের আন্দাজে ছোট মনে হইতেছে না, নাকি না? বোঝা যায় তো 90 ডিগ্রি হইলে একটু যে এই বরাবর যেতে হইতো, এই যে এরকম গেলে বোঝা যেত সে কি আছে 90 ডিগ্রি আকার আছে, সে তার থেকে কম না। আর 90 ডিগ্রি থেকে কেউ যদি কম হয়, তার আমরা কি বলি, তার আমরা সূক্ষ্মকোণ বলি। সূক্ষ্মকোণ। তাহলে স্পষ্টভাবে বলতে পারি অধিচাপে মানে বৃত্তের বেশি অংশ যেটা, ওইটাতে যদি কোণ উৎপন্ন হয়, অধিচাপে যদি কোণ উৎপন্ন হয়, কোণটা হইব সূক্ষ্মকোণ। মাথায় সেট করো, অধিচাপে যদি আমাদের কোণ উৎপন্ন হয়, তার আমরা কি বলি, সূক্ষ্মকোণ। তাহলে এখানের অ্যান্সার কোনটা হইব, এখানের অ্যান্সার হইব এই যে ঘ নাম্বার, সূক্ষ্মকোণ। আবার কোন বৃত্তের উপচাপে, এটা দিয়ে কমপ্লিট হইব। উপচাপ কি ছোট অংশ না, এবার ছোট অংশে তুমি একটা কোণ অঙ্কন করো যেইখানে মন চাই, এই যে এইটুকের মধ্যে। দেখো তো এটা কি 90 ডিগ্রি থেকে বড় মনে হইতেছে না, যদি যে এই বরাবর চাইতো তাহলে এখানে একটা 90 ডিগ্রি মনে হইতো, সে 90 ডিগ্রি থেকেও বড়, তাহলে সে অবশ্যই কি স্থূলকোণ। যদি আমরা বৃত্তের বেশি অংশ মানে অধিচাপে কোণ অঙ্কন করি, সে হইব কি সূক্ষ্মকোণ। আর যদি আমরা অল্প অংশে বা উপচাপে কোণ অঙ্কন করি, সেটা হইব আমাদের অবশ্যই স্থূলকোণ। বিষয় কি ক্লিয়ার? তো আমি 12ও জানি, 13ও জানি। 13 তো আমাদের কাছে কি জানতে চেয়েছে, কোন বৃত্তের উপচাপ যেহেতু বলছে, তাহলে অবশ্যই স্থূলকোণ। আর যেহেতু আমাদের কি জানতে চেয়েছিল, অধিচাপ, অবশ্যই কি হবে সূক্ষ্মকোণ। তো এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। এবার 14 নম্বর তো বলছে সেম রিলেটেড, তাহলে কিভাবে কি, বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোনটি। ঠিক আছে, আমি বৃত্তের উপচাপ দেখছি, তাহলে প্রথমে আমার মাথায় এসে বলো, যেহেতু উপচাপ বলছে, অবশ্যই তাহলে কী হইব, উপচাপ, ছোট চাপ, তাহলে স্থূলকোণ হওয়ার কথা। কিন্তু এটা দিলে আমাদের অ্যান্সারটা কাটা যাইব, কারণ এখানে অতিরিক্ত একটু কথা আছে। কথাটা কি, যারা এই কথাটার সাথে পরিচিত সে সহজ অ্যান্সার দিতে পারবা, আর যে ওয়ার্ডটার সাথে পরিচিত না সে ভুল করবা। অনুবন্ধী হইতেছে বিপরীত। অনুবন্ধী মানে কি, বিপরীত, তার উল্টা দিকেরটা। তো অবশ্যই যদি আমাদের বইলা থাকে উপচাপের অনুবন্ধী, তাহলে উপচাপের উল্টা দিকে কি আছে আমাদের, এই যে এটাই আছে না, অধিচাপ। মানে আমাদের কাছে অধিচাপেরটা জানতে চেয়েছে। বিষয় কি ক্লিয়ার? অনুবন্ধী গণিতের ভাষায় কি উল্টাটা বুঝাইছে। কোনটা বুঝাইতেছে, উল্টাটা। জাস্ট তুমি এইটুক মাথায় দিয়ে রাখো, আর ভুল হওয়ার কোনো চান্স নাই। এখানে কি বলছে, বৃত্তের উপচাপের তাহলে বিপরীতটা, উপচাপের বিপরীত কি, অধিচাপ। ওইটার মধ্যে যে অন্তর্লিখিত কোণ, সে কেমন কোণ বলো দেখি। অধিচাপে উৎপন্ন কোণ কেমন কোণ, তুমি জানো কিনা? জানলে সঠিক উত্তর আমার কমেন্ট সেকশনে জানাও, দেখি বুঝাইতে পারছি কিনা। এরপরে এটা বুঝছি, দেখি এবার এটার অ্যান্সারটা দিতে পারি কিনা। এইখানে আমাদের 15 নম্বর একটা চিত্র দেখতেছি, ঠিক আছে, এটার জন্য আমাদের কাজ একটু বেশি করতে হইব। চিত্রটা দিকে তাকাও, এখানে এটা আমাদের এডি, এটা আমাদের সিডি, এই দুটো বাহুতে দাগ দেওয়া আছে, এর অর্থ কি এই দুটো বাহু সমান। তারপরে এখানে আবার কিছু তথ্য দিয়ে দিছে, চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি হইতেছে ব্যাস, এই যেটা আমাদের ব্যাস। এখানে আবার একটা কোণ দিয়ে দিছে ভিএসি, যেটার মান হচ্ছে 20 ডিগ্রি, যেটা কত ডিগ্রি, 20 ডিগ্রি মান দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের কাছে কি জানতে চেয়েছে, এসিডি কত, কই আছে এসিডি,
এ সি ডি, মূলত এই যে আমাদের এই কোণটার মান কত বের করতে বলছে, এই কোণটার মান কত জানতে চেয়েছে। এটার জন্য আমাদের একটু অঙ্কন করতে হইব, অঙ্কনের একটু কাজ আছে। কাজটা কি করতে হইব, এখানে আমাদের এই যে এইটুকু অংশটা যোগ করতে হইব। কেন যোগ করতে হবে এখনই বলতেছি। এই যে এইটুকু অংশটা আমরা একটু কী করলাম, যোগ করলাম। খুব ছোট বোঝা যায় তো, এই যে যোগ করছি যে এখানে আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে এ সি ভি, এই যে এই কোণটার কথা বলতেছি, দেখা যায়। এখন এবি যদি ব্যাস হয়ে থাকে, আমাদের এই উপরেরটু কি বৃত্তের অর্ধেক অংশ না, আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হয়, এক সমকোণ হয়। মূলত আমি এটা খোঁজার জন্যই এখানে একটা দাগ দিছি, যাতে এখানে একটা কোণ এ সি ভি উৎপন্ন হয়। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তো আমরা লিখতেই পারি এখানটাতে এ সি ভি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এসিবির মান জানা হইলো। এখন দেখো এখানে কিন্তু আমাদের আবার ভি এ সি এটার মানও দেওয়া আছে 20 ডিগ্রি। বিএসি কত ডিগ্রি দেওয়া আছে, 20 ডিগ্রি। একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি, 180 ডিগ্রি। একটা ত্রিভুজে কত থাকে, 180 ডিগ্রি। তুমি এটার মান 90 জানো, এই যে এটার মান 90 জানছো, এটার মান 20 জানছো, তো এইটার মান কত, এই যে ভি যে কোণটা এটার মান কত, কীভাবে বের করবা, সহজ হিসাব। 180 থেকে তুমি এর জন্য বিয়োগ করে দাও, এখানে কত আছে, এখানে 90 আর 20 110, তো 110-এর বিয়োগ করলে কত থাকে, 70। স্পষ্টভাবে বলতে পারি যে আমাদের এই ভি যে কোণটা এটার মান কত ডিগ্রি, এটার মান অবশ্যই 70 ডিগ্রি। এটার মান কত, 70। এবার একটু খেয়াল করো তো ভালো মতো, এ বি সি ডি এটিকে আমাদের একটা চতুর্ভুজ না, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হইলে এর বিপরীত দুই কোণের যোগফল কত, 180। একটু জটিল, এত ইজি বলতেছি না, একটু জটিল, কিন্তু বোঝার পরে খুব ইজি মনে হইব, একটু সময় দিয়ে শুধু বোঝো। এখানে যদি আমি খেয়াল করি, আমরা কি কি বের করছি, এ সি ভি অর্ধবৃত্তস্থ কোণ, এর জন্য 90 ডিগ্রি হয়েছে, এটার মান তারাই দিয়ে দিছে 20 ডিগ্রি। আমি এটার মান চাইলেই বের করতে পারি, একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, যদি 180 থেকে 90 আর 20-এর বাদ দিয়ে দিই কত থাকে, 70। এটা মূলত আমাদের কার মান, এই যে এই কোণটার মান, যেটার নাম হইতেছে এ বি সি। কোণের নাম কি, এ বি সি। এ বি সি কত ডিগ্রি, 70 ডিগ্রি জানছি। আমরা জানি একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ অন্তর্লিখিত এর বিপরীত দুই কোণের যোগফল কত, অবশ্যই 180, অবশ্যই কত, 180। এটার মান যদি 70 হয়ে থাকে, তাহলে এটার মান কত, ইজিলি একটু বলো দেখি। আমরা কি বলছি মাত্র, আমরা বলছি একটা চতুর্ভুজে, একটা বৃত্তের ভেতর যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, তার বিপরীত দুই কোণের যোগফল সমান। তো আমাদের ভি এর বিপরীতে কি ডি আছে না, এর জন্য যোগফল অবশ্যই 180 হইব। এটার মান আমি কত জানছি, 70 জানছি, মাত্রই বের করছি। তাহলে এটার মান কত, 180 থেকে 70 বিয়োগ করো, কত বের হইব, 110। 110 বের হয়ে গেল নাকি। এখন তথ্যটা ইউজ হইব, এই যে আমাদের এডি আর সিডি বাহু যেহেতু সমান, এডি আর সিডি বাহু কেমন, সমান। এডি আর সিডি বাহু সমান হলে তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও সমান, মানে এই কোণটার এই কোণটা সমান। আমাদের কাছে এই কোণের মান জানতে চেয়েছে, কোন কোণের মান জানতে চেয়েছে, এটার এইটুকের মান 110। তা ত্রিভুজের থাকে কত, 180 ডিগ্রি, কত থাকে, 180 ডিগ্রি। এটা থেকে 110 চলে গেছে, তাহলে কত রইল, 70 রইল। কত রয়েছে, 70 রয়েছে। এই দুজনের যোগফল 70 হইব না, এই দুজনের পরিমাপ সমান, এই দুজনের পরিমাপ কেমন, সমান, আর দুজনের যোগফল 70 আমি জানি, তাহলে এক একজনের মান কত, অর্ধেক। এই দুইজনের যোগফল মানে এই যে এই কোণটার এই কোণটা, এদের যোগফল বাকি 70, আর আমি জানি এদের দুইজনের মাপই সমান, মানে 70-এর সমান ধরে টুকরা করে দিতে হইব। তাহলে এটাই 35 পেব, এটাই 35 পেব। তো ফাইনালি আমাদের যদি এ সি ডি এর মান জানতে, এটা কত ডিগ্রি হইব, 35। মানে খ নাম্বার আমাদের উত্তর। বিষয় কি বুঝাইতে পারছি, ক্লিয়ার কি হইছো, নাকি জটিল বেশি হয়ে গেছে। সহজ হিসাবে যদি আমি বলি, আমাদের প্রথমেই সিভি মানে ভিসিরে যোগ করা লাগছে, এখানে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, লিখছি। এটা 90 ডিগ্রি হয়েছে, আমি এই কোণের মান জানি, এই ত্রিভুজটার ভেতরে দুইটা কোণের মান জানা হয়েছে। আরেকটা কীভাবে বের করবো, 180 থেকে এই দুজনের বিয়োগ করে দিছি, তাহলে কত পেয়েছি, 70। এবার খেয়াল করলাম এ বি সি ডি আমাদের বৃত্ত অঙ্কিত একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বিপরীত দুই বাহুর যোগফল কত, 180। তো 180 থেকে যদি আমি 70 এই যে এটারে বাদ দিয়ে দিই, এটারে বাদ দিয়ে দিলে আমি বাকিটার মান জানতে পারবো। তো বাকিটার মান কত জানছি, বাকিটার মান জানছি 110। 110 এই যে এই ত্রিভুজে আছি আমি, এ সি ডি এ আছি, এটার ভেতর এই দুইটা কোণের কথা চলতেছে, কারণ আমি জানি আমাদের ডি এ আর সি ডি এই দুটো বাহু কেমন, সমান, তাহলে তাদের দ্বারা উৎপন্ন কোণও কেমন, সমান। এটার মান 110 হয়ে গেছে, তাহলে বাকি দুইটার জন্য রইল 70। এটার মান সেম টু সেম, তাইলে যদি এক একটার মান জানতে চাই দুই ধারা ভাগ করতে হবে, অর্ধেক করতে হইব। 70 অর্ধেক হলে 35 পাওয়া যায়, তাহলে এটার মানও 35, এটার মানও 35। কিন্তু আমাদের তো এটার প্রয়োজন না, এটার প্রয়োজন, তাহলে অ্যান্সার কত, 35 ডিগ্রি। বুঝতে কি পারছি, যদি বুঝা থাকি এবার পরেরটার দিকে তাকাই। জটিল জিনিস বুঝা শেষ, এবার যেগুলো আছে খুব সিম্পলি সমাধান হইব। কীভাবে, দেখো এখানে বলছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ ও বি 40, কই আছে এ ও বি, এই যেটা
এবি কত ডিগ্রি 40 ডিগ্রি দিয়েছে। আমাদের কাছে কার মান জানতে চেয়েছে এসিবি এর। দেখো আমাদের দোনোটা কোণই কিন্তু এবি চাপের উপর দণ্ডায়মান, আর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কেমন অর্ধেক, দ্বিগুণ উল্টা বলছি। আমাদের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কেমন দ্বিগুণ, তাইলে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কেমন অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেমন অর্ধেক। তাইলে এটার মান যদি 40 হয়ে থাকে এটার মান কি তার অর্ধেক হইব না? অর্ধেক হইলে এটার মান তাহলে কত হইব 20 কত নাম্বারে আছে ক নাম্বারে। তাহলে আমাদের সঠিক উত্তর কত ক। বিষয় কি বুঝছি? পরেরটা 17 নাম্বার চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQR এর সম্পূরক কোণ কত? এই কোণটা জানতে চান, এটার সম্পূরক কোণ জানতেছে। কী কোণ জানতেছে? এটার সম্পূরক জানতে চেয়েছে। আগে কোণটারে বের করি, তারপর সম্পূরক বের করতেছি। পূরক সম্পূরক এটাতেই বুঝাই দিব। এখন কথা হইতেছে এটা আমাদের এই যে আর যে সে কি অর্ধেক বৃত্ত উৎপন্ন হয়েছে না? তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা অবশ্যই কত ডিগ্রি 90 ডিগ্রি, বুঝছি? এইখানে 90 চলে গেল, তাহলে বাকি এই কোণ আর এই কোণ এই দুজনের যোগফল কি বাকি 90 না? কারণ কি একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি 180 ডিগ্রি। কত থাকে একটা ত্রিভুজে 180 ডিগ্রি। এইখানে তোমার 90 চলে গেছে, তাইলে বাকি এটার যোগফল কি বাকি 90 না? তো একটার মান আছে 5x দেওয়া আর একটার মান x দেওয়া, সেই জন্য যোগফল কত হইতে হবে 90। এখানে হইল 6x, তাহলে এখানে পাইলাম আমি 90। x এর মান কত বের হইব? x এর মান বের হইব 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম, কত বেরিয়েছে 15। আমাদের 5x এর প্রয়োজন, তাহলে 5 লিখলাম, x লিখলাম, 5 × 15 লিখে দিলাম, কত হইব 5 5 25 5 হাতে রইল 2, 5 7 75 ডিগ্রি। কত 75 কিন্তু আমাদের উত্তর না, আমাদের কাছে জানতে চেয়েছে এটার সম্পূরক কোণ কত। যদি পূরক কোণ বলতো, যদি পূরক কোণ বললে আমরা 90 থেকে বিয়োগ করতাম, তাহলে অ্যান্সার বেরোতো 15। কিন্তু আমাদের এখানে সম্পূরক জানতে চেয়েছে, সম্পূরক না কি জানতে চেয়েছে সম্পূরক হলে বিয়োগ করা লাগে 180 থেকে। কত থেকে 180 থেকে 180 থেকে বিয়োগ করলে কত হয়? 5 আছে 10 হইব, 5 হইলে হাতে রইল 1 8 105। তাহলে অ্যান্সার হইব কত 105। কয় নাম্বারে আছে? ক নাম্বারে। বিষয় ক্লিয়ার? সরাসরি এই কোণের মান জানতে চাইলে অ্যান্সার হইতো 75। যেহেতু এটার মান জানতে না আছে, আমাদের কাছে কি জানতে চাইছে সম্পূরক, তাহলে বিয়োগ করতে হবে 180 থেকে। আর যদি পূরক কোণ জানতে চাই তো বিয়োগ করতে কত থেকে 90 থেকে। বিষয় ক্লিয়ার? তাহলে এটা আমাদের কমপ্লিট, এটা কমপ্লিট হইলো। এবার 18 নম্বর ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহু তাহলে সমান, প্রতিটা কোণ তাহলে সমান, এবং বিএসি এর সমদ্বিখণ্ডক এও। বিএসি এই কোণটারে সমদ্বিখণ্ডিত করছে কে? যে এইটাই সমদ্বিখণ্ডিত করছে। এখন আমাদের কাছে কার মান জানতে চেয়েছে? এওসি এর মান জানতে চেয়েছে। এওসি কই আছে? এওসি এই যে কোণটার মান জানতে চেয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের একটা সমবাহু ত্রিভুজের থাকে তো 180 ডিগ্রি আমরা জানি, প্রতিটা কোণই সমান। তাহলে এক একটা কোণের মান কত? 3 দিয়ে ভাগ করলাম, 60 পাওয়া গেল। এর অর্থ হইতেছে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি 60 ডিগ্রি। আমাদের কাছে জানতে চাইছে এওসি এর মান কতটুকু, এটুকের মান। এখন দেখো তো, যদি আমি চাপ সিলেক্ট করি এসি রে, কারে সিলেক্ট করলাম? এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? এওসি না? এওসি। আর বৃত্তস্থ কোণের নাম কি? এবিসি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন দ্বিগুণ, তাইলে এটার মান যদি 60 হয়ে থাকে, এটার মান কি তার দ্বিগুণ হইব না? আর 60-এর দ্বিগুণ কত? 60-এর 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 120। তাহলে অ্যান্সার অবশ্যই হইব আমাদের কত? গ নাম্বার, এই যেটা 120। বিষয় বুঝছি? 19 নাম্বার চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে, বিসি আমাদের ব্যাস, আমাদের কাছে হাফের মান জানতে চেয়েছে। আচ্ছা, এর মানটা আগে বলো তো। আমাদের এই যে এটার কথা যদি বলি, ভিওসি এটা আমাদের ব্যাস না? ব্যাসের উপরের অংশে বৃত্তের অর্ধেকটা অংশ, তো বৃত্তের অর্ধেকে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু এখানে তো তোমার কাছে এ জানতে চাই না, হাফে জানতে চেয়েছে, তো 90-এর অর্ধেক করে দাও। 90-এর অর্ধেক করলে কত হয়? 45। তাহলে অ্যান্সার কত? এই যে খ নম্বর। পরেরটা 20 নম্বর কোনো বৃত্তের একই চাপে বৃত্তস্থ কোণ দিয়ে দিছে, কেন্দ্রস্থ কোণ দিয়েছে। টপিক কিন্তু যে আগের মতো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটু অঙ্ক করতে হইব, তো এখানে আমরা কাজটা করি, বুঝো কি বলছে। কোনো বৃত্তের একই চাপে বৃত্তস্থ কোণ এটা আর কেন্দ্রস্থ কোণ এটা হলে আমাদের কাছে কার মান জানতে চাই? ওয়াইয়ের মান জানতে চাই। সহজ হিসাব যদি করি, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো সবার আগে আমি এখানে কেন্দ্রস্থ কোণটা রাখি, কেন্দ্রস্থ কোণ কেটে না, তো লিখে দিলাম আমি ওয়াই প্লাসের 110 সমান। এবার বৃত্তস্থ কোণ আঁকতেছি। বৃত্তস্থ কোণ কোনটা? 2y প্লাসের 10, 2y প্লাসের 10। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ, তাহলে এর সাথে 2 দিয়ে দিলাম। এটা আমাদের কেন্দ্রের কোণ, এই যেটা কেন্দ্রের কোণ, আর এটা বৃত্তের কোণ।
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? 2 গুণ লিখছি। এখান থেকে ওয়াইয়ের মান আগে উদ্ধার করি। ওয়াই 110, 2 দুগুণে 4 হইল, এটা হয়ে গেল কত? 20 হয়ে গেল। আমার তো ওয়াইয়ের দরকার, তো সংখ্যাগুলির এই পাশে এনে দেয়। সেই ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এর এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। বিয়োগ করলে এখানে কত পাওয়া যাব? এখানে পাওয়া যাব কত? 90। হ্যাঁ 90। এখানে পাওয়া গেল 3y। ওয়াইয়ের মানটা একটু উদ্ধার করি। ওয়াই সমান 90 যদি 3 দ্বারা ভাগ করি কত পাওয়া যাব? 30। ওয়াইয়ের মান কত? 30 জানছি। আমাদের কাছে কার মান জানতেছে? ওয়াইয়ের মানই জানতে চেয়েছে। তো ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান 30। এটা এমন হতে পারতো তোমার কাছে কিন্তু যে কোনো একটা কোনো জানতে চেয়েছে, কেন্দ্রস্থ কোণের মান কত, বৃত্তস্থ কোণের মান কত। তুমি বুঝো, তুমি ওয়াইয়ের মান জানো, এখানে বসে দিলে কেন্দ্রস্থ কোণ বেরোয় যাবো, এখানে শুধু যে এইটুকে বসে দিলে বৃত্তস্থ কোণের মান বেরোয় যাবো। বুঝছি বিষয়? শেষ। কয়টা হইলো? 20টা। পরেরগুলি দেখি। 21 নম্বর চিত্রটা দেখো তো চিনো কিনা। আমরা এইরকম খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদ্য করছিলাম, সম্ভবত আমাদের 8.2-এর 1 নাম্বারটা, যেখানে মূলত আমাদের দুটা কর্ণ পরস্পরে ছেদ করতো। এখানে ওইটাই দেখাইছে, আমাদের এসি এবং বিডি কর্ণ পরস্পরে ছেদ করছে, কিন্তু তারা সমকোণে ছেদ করছে, যেহেতু এই চিহ্নটা দেওয়া। আমাদের কাছে জানতে চেয়েছে ভিওসি। যদি একটু ভিওসি যোগ করি, ভিওসি মানে যে এই কোণটার কথা বলতেছে, আর এটার নাম হচ্ছে এওডি। এওডি এই দুজনের যোগফল আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণটার দ্বিগুণ হওয়া উচিত। যেহেতু আমি এই দুটার যোগফল দেখতেছি, এটার 2 গুণ হইব, আর এই কোণটার মান দেওয়া আছে 90 ডিগ্রি। তো 90 যদি আমি 2 দ্বারা ভাগ করি কত বেরোবে অ্যান্সার? 180। মূলত আমাদের এটা এই উপপাদ্যটার কনসেপ্টের উপর ভিত্তি করে এমসিকিউটা দেওয়া। যাদের এই উপপাদ্যটা জানা আছে তারা একদম দেখাই চিনা যাবা, আর যারা না জানো তাদের একটু জানতে হইব, নাইলে একটু ভেজাল হয়ে যাব। মানে ওইরকম তেমন কোনো তথ্যই নেই, বা এটা থেকে এই জিনিসটা বের করে একটু জটিল প্রক্রিয়া। ঠিক আছে, তো জানাই রাখলাম, যদি এরকম কর্ণগুলি যদি পরস্পরে ছেদ করে আর যদি সমকোণে ছেদ করে, আমাদের দুইটা কোণের যোগফল এই বহিস্থ, এই ত্রিভুজের বহিস্থ কোণের 2 গুণের সমান। ঠিক আছে, পরেরটার দিকে 22 নাম্বার চিত্রে এবিসি বৃত্তে ভিএসি কত? ভিএসির দিকে তাকাই। ভিএসি মানে আমাদের এক্স এর মান জানতে চেয়েছে। দেখো ভিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটুক, বৃত্তস্থ কোণ এইটুক। আমরা হয়তো জানি আমাদের কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমি যদি লিখি এক্স প্লাস 20, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণটার কয় গুণ? দ্বিগুণ। এক্স এই পাশে প্লাস আছে, ওই পাশে পাঠাই দিই, 2টা এক্স, এটা বিয়োগ হয়ে গেল, একটা রইল। মানে কত পাইছি আমি? এক্স এর মান 20 পাইছি। তাহলে এক্স এর মান মূলত কত? 20 ডিগ্রি। যেখানে আমাদের কাছে জানতেছে ভিএসি। ভিএসি কোণ হইতেছে এইটা, যেটার মান শুধু একটা এক্স দেওয়া, আর আমরা এক্স এর মান বের করছি 20। তাহলে আমাদের অ্যান্সার কত হইব? 20 ডিগ্রি। বুঝছে? 23 নাম্বার, এখানে চিত্রে আমাদের কিউপিআর কয়ে আছে, কিউপিআর এইটুক কোণ এবং কিউএসআর এইটুকের মান জানতে চেয়েছে। এখন তুমি খেয়াল করলেই দেখবা আমাদের চাপের নাম হইতেছে কিউআর, সে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি, আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তো এটার মান যদি 90 হয়ে থাকে, একই চাপের উপর দণ্ডায় মানে পি কোণটা, সে কিন্তু তার অর্ধেক মানে 45। আবার আমাদের এই কিউআর চাপের উপর কিন্তু এই এসটাও দণ্ডমান, তার মানে কত? তাইলে 45। আর 45 যোগ করতে বলছে, তাহলে অবশ্যই অ্যান্সার কত হইব? 90। বিষয়টাকে বুঝছি? এখানে কিউআর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যেটা 90, বৃত্তস্থ কোণ একটা দুইটা দিয়ে দিছে। আমি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন? দ্বিগুণ। তাহলে অন্যভাবে বলতে পারি আমাদের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেকটা। এটার মান 90 হলে এটার মান অর্ধেক 45, এটার মান 90 হলে এটার মান অর্ধেক 45, আর 45 যোগ করলে কত? 90। পরেরটা 24 নাম্বার, চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট পি কিউআর বৃত্তে পি কিউ ব্যাসভিন্ন যা। মানে আমাদের এই পি কিউটা হচ্ছে একটা ব্যাসভিন্ন যে। আমরা যে যখনই দেখি ওটার কথা এইভাবেই বলবো, ব্যাসভিন্ন যা। ঠিক আছে, মানে এটার সাথে তুমি ইউজ টু হয়ে যাও। শুধু যে খুব কম জায়গাতেই বলে, সব জায়গার নাম কি থাকে? কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে। তো এটাই বলছে, এটা আমাদের একটা যে, এবং পি কিউ জের মধ্যবিন্দু হইতেছে এম, এমটা মধ্যবিন্দু। এবার তথ্যগুলি দেখি, যেহেতু আমরা এইখান থেকে এটার উপর কি আঁকছি, এই যে ও এম, এটা লম্ব আকারে আছে, তাহলে এটা অবশ্যই, আচ্ছা লম্বের কথা নাই, এখানে বলে দিছে কি এই এমটাই পি কিউরে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত একমাত্র করে কে? যদি আমি কেন্দ্র থেকে যে এর উপর লম্ব অঙ্কন করি, সেই খাতিরে আমি বলতে পারি যে আমাদের ও এমটা পি কিউর উপর লম্ব, মানে এদিকেও 90, এদিকেও সে কত উৎপন্ন করছে? 90। তাহলে অবশ্যই বলতে পারি ও এম পি কিউর উপর লম্ব। 1 নাম্বার সঠিক। এবার বলা হয়েছে ও পি এম কই আছে? ও পি এম এই কোণটার কথা বলছে, এবং বলছে ও কিউ এম এই কোণটার কথা বলছে। এই দুজন সমান। কেমনে সমান হইল? স্পষ্টভাবে বোঝা যায়, ও হইতেছে আমাদের কেন্দ্র, ওপি তাহলে ব্যাসার্ধ, ও হইতেছে কেন্দ্র,
তাহলে ও কিউ অবশ্যই ব্যাসার্ধ, মানে একই বৃত্তের দুটা ব্যাসার্ধ আমাদের ওপি এবং ও কিউ, আর একই বৃত্তের সকল ব্যাসার্ধ যেহেতু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও সমান, মানে এই দুটা বাহু যেহেতু সমান তাদের দ্বারা উৎপন্ন এই কোণ দুটোও কেমন সমান, তাহলে এটা আমাদের সঠিক। পরেরটা, পি কিউ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম পি ও কিউ। তো দেখেই বোঝাচ্ছে যে এই যে আমাদের পি কিউ চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি, পি ও কিউ। তাহলে তথ্য তিনোটাই ঠিক আছে, অ্যান্সার আমাদের এই 4 নম্বর ঘ। 25 নম্বর চিত্রে এ বি সি 45 ডিগ্রি, কোয়েস এ বি সি, এ বি সি এটা 45 ডিগ্রি। কীভাবে খেয়াল করো, আমাদের বিসি হইতেছে ব্যাস, সে তাইলে এইখানে যে কোণটা উৎপন্ন করছে মানে ভিএসি যে কোণটা এটা অবশ্যই 90 ডিগ্রি। সহজ কথা, আমাদের অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, তাহলে যে লিখছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে বাকি যে দুইটা কোণ রয়েছে তাদের যোগফল কত, 90, মানে এই দুটার যোগ করলে বাকি কত পাওয়া যাবে, 90। আর স্পষ্টভাবে দেখা যেতেছে এবির উপর একটা দাগ দিয়েছে, এসির উপরও দাগ দিয়েছে, এর অর্থ কি আমাদের এবি আর এসি সমান, এবি আর এসি যেহেতু সমান তাহলে তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন, অবশ্যই সমান, মানে এই কোণটার এই কোণটা কেমন সমান। এই দুজনের যোগফল 90, আবার প্রত্যেকের মানই সমান, তাহলে এক একজনের মান কত করে, 90-এর অর্ধেক মানে কত, 45, কত 45। তাহলে অবশ্যই আমাদের এবিসি কোণটা কত, 45 ডিগ্রি ঠিকঠাক, মানে এই কোণটার মান কত, 45। এই কোণ 90 ডিগ্রি, অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি তো হইবই, তাহলে 2 নম্বর সঠিক। এবার জানতে চাইছে এভিডি বাইরের কোণটার কথা জানতে চেয়েছে। একটা সরল রেখায় কত ডিগ্রি থাকে, 180 থাকে না, অবশ্যই। এই দিকে তুমি জানলা এটুকের মান 45 হয়ে গেছে, তাহলে 180 থেকে যদি আমি 45টা বাদ দিয়ে দিই, কতরে বাদ দিয়ে দিই, 45, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়। তো বিয়োগ করলাম, 5 আছে 10 হইব, 5 হইলে হাতে রইল কত, 5 আছে 10 হইব, 5 হইলে হাতে রইল 1, এটা হয়ে গেছে 5, 5 আছে 8 হইব 3 হইলে 135, তাহলে অ্যান্সার এটাও ঠিক আছে, অ্যান্সার ঘ নাম্বার। পরে নিচের তথ্যের ভিত্তিতে 26 এবং 27 প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে একটা চিত্র দিয়ে দিছে, এই কোণটারে ওয়াই দিছে, তারপর এইখানটাতে এই উপরের কোণটারে 4y দিছে, ওপি আমাদের লম্ব আকারে আছে ভিডিওর উপরে। এখানে বইলে দিচ্ছে একটু তথ্য যে ওভি যেইজন, ওভি কই আছে আমাদের, ওভি যে এইটুকের মান দিয়ে দিছে 5, তারপর কি দিছে ওপি যেইজন, ওপি এইটুকের মান দিয়ে দিছে 3। আমাদের কাছে কি জানতে চেয়েছে, বিডি এর মান জানতে চেয়েছে। বিডি কই দেওয়া আছে, বিডি এই যে পুরোটার মান জানতে চেয়েছে, বিডি মানে পুরোটা। এখন একটু খেয়াল কর, যদি আমি যে এইটুক ত্রিভুজের কথা চিন্তা করি, এই যে ভেতরের এইটুকের কথা চিন্তা করতে, যেটার এইখানের নাম হইতেছে ও, এইখানের নাম পি, এইখানের নাম ভি, খেয়াল করো এটার মান 5 দিয়ে দিছে, এটার মান 3 দিয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ না, অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি ভিডি এর মানটা বের করতে পারি কোনোভাবে, আর ভিডি এর মান বের হবো কি, পিথাগোরাস করলেই বের হয়ে যাব। তো পিথাগোরাস করে প্রথমে ভিডি এর মান বের করি, এই যে ভিডি এর মান, সরি বিপি এর মান, বিপি এটা বিপি এর মানটা বের করি। বিপি এর মান কত হইব, আমরা জানি এই দুটো বাহুর স্কোয়ার 5-এর স্কোয়ার সমান হবে, মানে 3 স্কোয়ার, আর যদি আমি বিপির স্কোয়ার করি এটা হইব অতিভুজ 5-এর উপরে স্কোয়ারের সমান। বিপি স্কোয়ার রেখে দিলাম, ওই পাশে 25 হইল, সে ছিল স্কোয়ার, 3 স্কোয়ার 9, এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, 19 রইল। তাহলে বিপি স্কোয়ার সমান পাইছি 16, নর্মাল বিপি এর মান কত, 4, এটার মান 4 জানা গেছে। এখন আমরা জানি এটা যেহেতু এটার উপর লম্ব, কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব অঙ্কন করলে সে জায়ের সমদ্বিখণ্ডিত করে, তো এখানে যেহেতু 4 হয়েছে এটা অবশ্যই 4 হইব। তাই পুরোর বিডি মানে কি, এই ভিপি আর ডিপি এর যোগফল না, মানে 4 4 8, তো অ্যান্সার কত হইব 8। কয় নাম্বারে আছে, খ নাম্বারে, অ্যান্সার এই খ নাম্বার। পরে ওয়াইয়ের মান কত, এই যে ওয়াইয়ের মানটা জানতে চেয়েছে, কিন্তু এটা দিয়ে আমরা আসলে বের করতে পারবো না, কিন্তু এটা দিয়ে খুব ইজিলি বের করতে পারবো। দেখো যে এইটুকের মান দিয়ে দিচ্ছে 4p, বুঝছো 4y, যদি আমি পুরোটা নিতাম একটা কি বৃত্ত হয়ে যেত না, আর বৃত্তে কত ডিগ্রি থাকে, 360, 300 কত 60 ডিগ্রি, কত ডিগ্রি থাকে, 360 ডিগ্রি থাকে। আমাদের এইখানটাতে এই যে 4y কত রূপের কথা বলতেছি, এই যে 4y দেখতেছি, তো আমাদের 4y এইখানে একটা আমরা তথ্য জানতেছি, যদি আমি পুরোটারে যোগ করতাম, একটু বুঝো, এই পুরোটারে যদি কি করতাম, যোগ করতাম, তাহলে কত পাওয়া যেত, 360 পাওয়া যেত। কত পাওয়া যেত, 360। তো দেখো তো একটু খেয়াল কইরা, এটার মান যদি ওয়াই হয়ে থাকে তাহলে এটার মান কত, এটা আমাদের ভিডি চাপ, ভিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের মান ওয়াই, কেন্দ্রস্থ কোণ কি আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ না, তাহলে উপরে পাইছি আমি এই যে এখানটাতে পাইছি ওয়াই, এটা হবে কি তাহলে 2y, নেই যে এইটুক জায়গার কথা বলতেছে, খেয়াল দিও, এটা আমাদের বৃত্তস্থ কোণ, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, আমি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটার মান অবশ্যই 2y হওয়ার কথা, এটা y, এটা হইতেছে 2y। তো নিচের টুকের মান আমি জানলাম 2y, উপরে পাইছি আমি 4y, নিচে পাইছি 2y, মানে এইটুক আর এইটুকুরে যোগ করলে পুরো একটা বৃত্ত পাওয়া যায়, আর বৃত্তে কত ডিগ্রি থাকে, 360,
এখান থেকে পাইলাম আমরা 6y 360, আমার তো ওয়াইয়ের প্রয়োজন, 360, 6 দ্বারা ভাগ করলে 6 বার গেল মানে 0, 60। তাহলে ওয়াইয়ের মান কত জানছি? 60 ডিগ্রি। এখানে কি দেওয়া আছে? হ্যাঁ, গ নম্বরে দেওয়া আছে ওয়াইয়ের মান কত ডিগ্রি? 60। বিষয়টা কি বুঝছে না? এবার 28 নাম্বার, ও বৃত্তের কেন্দ্র, এই যে ও হইতেছে আমাদের বৃত্তের কেন্দ্র, আমাদের কাছে জিই এর মান 10 দিয়ে দিছে। জিই কয়ে আছে পুরোটা, মানে পুরো যে ব্যাস এটার মান দিয়ে দিচ্ছে 10। তাহলে একটু ব্যাসার্ধের মান অবশ্যই কত হবে? 5 হবে না? এ দেখো জিই এই পুরোটা এটার মান দিয়েছে 10, তাহলে এইটুকের মান ব্যাসার্ধের মান এটার অর্ধেক হইব। ব্যাসের অর্ধেক করলেই ব্যাসার্ধ পাওয়া যায়। তারপর আমরা জিডি এর মান কত দিয়েছে? 4 দিয়েছে। জিডি কয়ে আছে? জিডি হইতেছে আমাদের 4। আমাদের কাছে ডিওএফ এই যে এইটুক যে ত্রিভুজ এটার পরিসীমা জানতে, মানে 3 বাহুর যোগফল জানতে চেয়েছে। এবার খেয়াল করো, ও থেকে জি এটা হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ এটা। আমাদের ও থেকে এফ, সেও তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, সেও তাহলে ব্যাসার্ধ। এটার মান যদি 5 হয়, এটার মানও কত? অবশ্যই 5। আবার যদি খেয়াল করি, আমাদের এই এটার উপর লম্ব আকার আছে, তাহলে জিডি এর মান যদি 4 হয়, আমাদের ডিএফ এর মানও কত? 4। তো বোঝা গেল আমি 5, এই যে ও এফ এর মান জানছি 4, ডিএফ এর মান জানছি, আমার ওডি এর মান দরকার। এবার যদি আমি পিথাগোরাস করি, পিথাগোরাস করলে আমি এই যে ওডি এর মানটা জানতে পারবো। তারপর 3টা বাহুরে যোগ করলে কিন্তু কাজ শেষ। তাহলে ওইটাই করি, ওডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার সমান হইতেছে অতিভুজের স্কোয়ার, মানে ও এফ এর স্কোয়ারের সমান। মানগুলি বসাই, ওডি এর মান তো জানাই আছে, ডিএফ এর মানটা কত? ডিএফ এর মান হইতেছে 4, তার উপর একটা স্কোয়ার, ও এফ এর মান হইতেছে 5, তার উপর একটা স্কোয়ার, ওডি স্কোয়ার, ওই পাশে হইল 25, 4 এর স্কোয়ার 16, এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে পাইলাম 9। যদি রুট করি তাহলে আমরা ওডি এর মান জানতে পারলাম 3। তাহলে এবার আমি 3 বাহুর মান জানি, মানে এটার মান হইতেছে এখন 3। তো 3, 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 10, 11, 12, মানে 12 সেন্টিমিটার। কয় নম্বরে আছে? একদম ক নম্বরটাতেই আছে। বুঝতে পারছি? পরেরগুলোর দিকে তাকাই। 29 নম্বরে কি বলা আছে? একটি অর্ধবৃত্তের ব্যাস দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত? এটা একটা বৃত্ত, একটা ব্যাস অঙ্কন করি। এখন এই ব্যাসটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ব্যাস যে একটাকে একদম একটা স্ট্রেট, একটা সোজা রেখা না, আর কেন্দ্র তো মনে হয় এই যে এটাই নাকি? আমাদের সরল রেখাটা যদি কেন্দ্র ধরা যায় তারাই তো আমরা ব্যাস বলি। তো কেন্দ্রে একটা সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? অবশ্যই 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি? আমাদের 180 ডিগ্রি। যদি এখানে অর্ধবৃত্তের কথাটা না থাকতো, শুধুমাত্র ব্যাস থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার কত হতো? 180। বুঝছি? পরেরটা, চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, এটা আমাদের ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, ডিএভি 35 ডিগ্রি। ডিএভি কই আছে? ডিএভি এই যে কোনটা, এই যে কোনটা, এটার মান কত হয়েছে? 35 হলে আমাদের কাছে ভিওডি এর মান জানতে চেয়েছে। আচ্ছা একটু খেয়াল করি তো, আমাদের চাপ যদি ভিডিতে ধরি, এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? ভিওডি। আর আমাদের বৃত্তস্থ কোণের নাম কি? ডিএভি। এই যেটাই তো, এটার মান যদি 35 হয়ে থাকে, এটার মান অবশ্যই তার দ্বিগুণ হইব না, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন? দ্বিগুণ। তো এই বিষয়টা খেয়াল রাখবা। চিত্র দেখতে যেমনই হোক, শুধু আমরা এই বিষয়গুলি খেয়াল রাখলে অঙ্ক খুব ইজি হয়ে যাব। তো এখানে আমাদের অ্যান্সার কত? 35-এর দ্বিগুণ 70, এই যে খ নম্বর। তারপরে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি রম্বস, আয়তক্ষেত্র, বর্গ, ট্রাপিজিয়াম। ঠিক আছে, আমরা এখানে বৃত্তের ভেতরে একটা কি আঁকতে চাইতেছি? একটা কি দেওয়া আছে? সামান্তরিক। এই যে অঙ্কন করলাম। কথা হইতেছে আমি চাইলেও কিন্তু এই যে প্রতিটা যে কোণ দেখতেছো, এটা আমি চাইলেও 90 ডিগ্রির কম আঁকতে পারবো না, মানে এগুলো ফিক্সড 90 ডিগ্রি হইব মানে হইবই। এখন কথা হইতেছে তাইলে এটা অবশ্যই আমাদের কি হইতে পারে? বর্গ হইতে পারে। কি হইতে পারে? এই যেটা হইতে পারে। কিন্তু এর আগে একটু থামতে হইব তোমার। এইখানে এমন চিত্র, ধরেন আমি বর্গই আঁকছি, চাইলে কি আমি এমন চিত্র আঁকতে পারতাম না? ধরো কেন্দ্রের খুব কাছাকাছি আমাদের এই দুটো দাগ এবং বাকিদের একটু দূরে, এটা তো আর বর্গ হওয়ার কোনো চান্স নাই। কিন্তু এইখানেও আমাদের কোণগুলি অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি, মানে এটা ফিক্সড। তাহলে বোঝা গেল আমি যদি বর্গ না দিয়ে এইখানের অ্যান্সারটা কি দেই? আয়তক্ষেত্র দিই, তাহলে এটারও বেশি গ্রহণযোগ্য হয়। তো এই জন্য আমাদের অ্যান্সার কোনটা? আয়তক্ষেত্র। কিন্তু রম্বস হওয়ার কিন্তু কোনো চান্স নেই, ট্রাপিজিয়াম হওয়ার তো চান্সই নেই। বুঝতে পারছি? এরপরেরটা, এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে, এবিসিডি বৃত্তে একটা এবিসিডি বৃত্ত অন্তর্লিখিত হয়েছে চতুর্ভুজের ভেতরে, যেটার
এবিসি কোণের মান 110 হলে আমাদের কাছে এডিসি কোণের মান জানতে সহজ একটা হিসাব দেখো। এখানে কি এবিসিডি বলছে না? ধরো এখানে আমি একটু বুঝাই, এ বি সিডি যেমন আছে একটু বুঝানো, মূলত আমি বুঝাইতে চাইতেছি এমন যদি এবিসিডি থাকে, এ কোণের অপোজিটে কিন্তু আমাদের সি কোণ, আর আমাদের ডি কোণ আর বি কোণ কিন্তু অপোজিটে। এইখানে দেখো তো কোণের নাম কি দিছে ভি, তাহলে ভি এর অপোজিটের কোণকে ডি। তো বোঝা গেল আমাদের একটা বৃত্তের ভেতরে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের কথা বলতেছে। আর আমরা জানি একটা বৃত্তের ভেতর অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল কত? 180। বুঝাইতে পারছি বিষয়? তো একটার মান যদি আমাদের 110 হয়ে থাকে, আরেকটার মান কত? 180 বিয়োগ 110, তাহলে অবশ্যই কত হইব? 70। তাহলে আমাদের অ্যান্সার এই গ নাম্বার 70। পরে চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে। এটা পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে, যেখানে আমাদের কাছে এস পি কিউ এর মান জানতে চেয়েছে। কই আছে এস পি কিউ? এস পি কিউ যে এই কোণটার মান জানতে চেয়েছে। এখন একটা সহজ হিসাব দেখে, মানে এইভাবে বুঝামো, তারপর একটা ইজি টেকনিক দেখামো। আমরা জানি এই কোণটার যোগফল অবশ্যই 180 হইব। এটার যেহেতু আমাদের বৃত্তের ভেতরে এটা অন্তর্লিখিত হয়েছে, তাহলে বিপরীত দুটা কোণের যোগফল অবশ্যই 180। এইটুকের মান আমরা বের করতে পারি, কারণ এইটুকের মান যদি 80 হয়ে থাকে একটা সরল রেখায়, এটা একটা কি সরল রেখা না? এই যে আমাদের এসটি একটা কি রেখা? সরল রেখা। সরল রেখায় থাকে 180 ডিগ্রি। এইখানে যদি 80 হয় তাহলে এখানে অবশ্যই 100 আছে। এবার আরেকটা কথা বলি, এই দুজনের যোগফল তো অবশ্যই 180 হইতে হইব। এটার মান যদি 100 হয়ে যায়, এটার মান অবশ্যই 80 নাকি? এবার একটা সহজ টেকনিক শোনো। সহজ টেকনিক কি? যদি আমাদের এই রকম অন্তর্লিখিত, মানে আমাদের বৃত্তের ভেতর অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্থ কোনো কোণের দেখা পাও, বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমান। বহিস্থ কোণটা আমাদের এই যে চতুর্ভুজের বাইরের কোণটা তার বিপরীতের কোণটার সমান, মানে এটার মান যদি 80 হয়, এটার মান অবশ্যই 80 ডিগ্রি হইব। তুমি এইভাবে মনে রাখলে খুব ইজিলি হয়ে যাবে, তখন আর এই হিসাবটা দেওয়ারও প্রয়োজন নাই। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে আমরা বলতেই পারি আমাদের এটার মান কত? 80। এখানে আমাদের কার মান জানতেছে? এসপি কিউ। এসপি কিউ এটা, এই বহিস্তর মান যেহেতু 80, এটার মানও কত হইবে? 80। তারপরে পরেরটা চিত্রে এডিই এর মান কত? কই আছে এডিই? এডিই এই যে এই কোণটার মান জানতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন মাত্র যে তথ্যটা আমরা জানলাম ওই একটু অ্যাপ্লাই করি। এটার মান 96। আমি এই বহিস্থটার মানও তাহলে কত বলতে পারি? 96, কারণ আমি মাত্রই জানছি আমাদের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। এটার মান যেহেতু 96, এটার মানও কত? 96। এবার তুমি 96 জানো, 20 জানো, এটার মান কত? একটা ত্রিভুজের থাকে কত ডিগ্রি? অবশ্যই 180 ডিগ্রি। তো এইখানটাতে আমাদের একটা কোণ 96, আরেকটা হচ্ছে 20। তো 180 থেকে এই দুজনে জাস্ট বিয়োগ দিয়ে দাও, 96 আর 20 কি দিলাম? বিয়োগ। তাহলে অ্যান্সার কত বেরিয়েছে? 64। তাহলে এই কোণটার মান কত? 64 ডিগ্রি। বিষয় কি বুঝছি? প্রথমে কীভাবে হিসাব করেছি? এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, এটার মান যেহেতু 96, এটার মানও 96 হইব। তুমি এটার মান জানো, এটার মানও 20 জানো, তো এটার মান কীভাবে বেরোইব? 180 থেকে এই দুজনে বিয়োগ দিয়ে দাও, তাহলে অ্যান্সার কত? ক নাম্বার 64। তারপরে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পি ও কিউ 88 হলে এটা আমাদের 88 ডিগ্রি কোণ। আমাদের কাছে পি আর কিউ এর মান জানতে চেয়েছে। কই আছে পি আর কিউ? পি আর কিউ এটার মান কত জানতে চেয়েছে। একটু খেয়াল করো, আমাদের এই চ্যাপ্টার কথা যদি একটু চিন্তা করি, এই চ্যাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ধরো ও দিয়ে দিলাম নাম, এটার নাম ধরো এস দিয়ে দিলাম। পি ও কিউ যেটা, এটা যদি 88 ডিগ্রি হয়, এটা আমাদের কি বৃত্তস্থ কোণ না? অবশ্যই আমাদের কেন্দ্রস্থ কোণ 88 হইলে বৃত্তস্থ কোণ তার অর্ধেকটা মানে 44 ডিগ্রি হইব। বুঝছি লজিক তো? বুঝছি নাকি? এই যে চ্যাপ্টার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম 88, তাহলে বৃত্তস্থ কোণটার মান হইব 44। আবার আমরা জানি একটা বৃত্তের ভিতর অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180, মানে এটার যোগফল 180 পাওয়া যাইব ফিক্সড। এটার মান 44 হয়ে গেছে, এটার মান কত? 180 থেকে 44টা বাদ দেওয়ার পরে যা থাকে ঠিক তত, তাহলে কত বেরোছে? 136। আমাদের অ্যান্সার কত? এই যেটা। বুঝছি? এরপরে আমাদের এই চিত্রের আলোকে 36 এবং 37-এর অ্যান্সার করতে হইব। এদিকটাতে একটু তাকাই। বলে এসে এবিসি কোণ, এবিসি কোণ মানে এই কোণটা এডিসি কোণ, এই কোণটা থেকে বড়। আমরা জানি একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজ অন্তর্লিখিত হলে বিপরীত দুই কোণের যোগফল 180, মানে এই দুজনের যোগফল 180। এখন আবার বলে এসে দুজনের যোগফল 180 ঠিক আছে, এই কোণটা একটু বড়, এই কোণটা একটু ছোট। তাইলে যদি বড়টা থেকে আমি ছোটটাকে বিয়োগ করি, যে এই কোণটা পাওয়া যাব সে আসলে কেমন কোণ হইব? এখানে অপশন আছে সূক্ষ্মকোণ, সমকোণ। সমকোণ হওয়ার কি কোনো চান্স আছে? এই দুজনের যোগফল হইতেছে 180, এই দুজনের যোগফল কত? 180। এখন এটা হইতেছে বড়, এটা হইতেছে ছোট,
এটা থেকে এটাতে কী করতে হইব, বিয়োগ করতে হইব। বিয়োগ করলে কি সমকোণ পাওয়া যাবে? পাওয়ার চান্স কি আছে? একটু চিন্তা করে দেখো দেখি, হয়তো নাই নাকি। এরপরে যদি আমরা একটু তাকাই পূরক কোণ, পূরক কোণ কখন হইতো? যদি দুটার যোগফল 90 হইতো। এখানে তো এরকম কিছু নাই। সম্পূরক কোণ কখন হইতো? যদি দুটার যোগফল দিত, হ্যাঁ যোগফল দিলে হয়েছে। যদি এখানে মাইনাসের পরিবর্তে জাস্ট একটা প্লাস দিত তাহলে অ্যান্সার এটা হইতে পারতো, কিন্তু এখানে অপশন বাকি রইল একমাত্র এটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? সূক্ষ্মকোণ, কারণ এই দুজনের যোগফল হইতে আছে কত? 180। এটা এটার থেকে একটু বড় নাকি, এটাই বুঝাইছে। তো আমরা বড়টা থেকে ছোটোটারে, তার থেকে কিছুটা ছোটোটা যদি বিয়োগ করি তাইলে ওই মানটা অবশ্যই আমাদের 90 ডিগ্রি থেকে ছোটো বের হইব। এই জন্য এটা কী কোণ? সূক্ষ্মকোণ। তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই কি ক নম্বর। পরে এক্সের মান কত জানতে চেয়েছে। এখানে একটু তাকাই, আমি দেখতেছি এখানে কোনো ডিগ্রি ডুগ্রি কিছু দিয়ে নেই, কিন্তু আমরা একটা তথ্য জানি 4x, এটা হচ্ছে উপরের কোণটা। এবার দেখো যদি আমি এই চাপটার কথা একটু চিন্তা করি, এই যে ভিসিডি যে চাপের কথা চিন্তা করি, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ কি? এই যে ভিওডি না, আর বৃত্তস্থ কোণ কি? যেটা না, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটার মান যদি x হয়ে থাকে এটার মান অবশ্যই 2x হইব। মানে এইটুকের মান 4x, এইটুকের মান 2x। মানে আমি বলতে পারি 4x আর 2x এর যদি আমি যোগ করতে পারি তাইলে এই পুরো বৃত্তটা হয়ে যায়। আর বৃত্তে থাকে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখানে পাওয়া গেল 6x 360। তো x এর মান 360 যদি আমি 6 দিয়ে ভাগ করি 36 60, মানে 60 ডিগ্রি পাওয়া গেছে। x এর মান কত? 60। আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে মূলত x এর মানটাই জানতে। তো x এর মান কত ডিগ্রি? এই যে গ নাম্বার 60 ডিগ্রি। পরে 38 নম্বরে এখানে কি কি তথ্য দিছে? এই যে একটা কোণ x দিয়েছে আর একটা কোণ y দিয়ে দিছে। আমাদের কাছে x + y এর মান কত জানতে চেয়েছে। সহজ হিসাব, আমাদের এই যে বৃত্তটার ভিতরে PQRS এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে, তাহলে এই দুজনের যোগফল অবশ্যই কত? 180। এটার মান যদি 98 হয়ে থাকে আমাদের x এর মান কত? 180 থেকে এটার বাদ দিয়ে দিলেই হয়েছে। আমি জানি যে এই কোণ আর এই কোণ এই দুটার যোগফল কত? 180 নাকি। এটার মান যদি 98 হয় তো x এর মান কত? 180 থেকে তুমি 98 বিয়োগ করো, কত পাওয়া গেছে? 82, মানে x এর মান 82। আবার যদি y এর কথা চিন্তা করি, y কিন্তু এই চতুর্ভুজের বহিস্থ কোণ। আমরা জানছি এই যে এখানটাতে জানছি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এর যদি 82 হয়ে থাকে এটাও কত হইব? 82। x এর মানও 82, y এর মানও 82। তো 82 আর 82 যদি আমরা যোগ করতে পারি তাহলে রেজাল্ট বেরোয় কত? 164। তাহলে আমাদের অ্যান্সার কত? খ নম্বর। বুঝতে পারছি। 38টা কমপ্লিট হইলো, আরও কিছু আছে দেখি। 39 নাম্বার, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও এ একটি ব্যাসার্ধ, এই বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? একটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এটা আমাদের ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, বুঝলাম। এখানে ও আর একটা ব্যাসার্ধ ও এ বলছে, তো ব্যাসার্ধ ধরো এটাই অঙ্কন করলাম ও এ। এই বিন্দুটাতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? যদি একটা বিন্দু থাকে, একটা বিন্দু থেকে আমরা কিন্তু জাস্ট একটা স্পর্শকই আঁকতে পারি। তো এটার স্পর্শকটা হবে যে এইরকম কিছু, বুঝতে পারছি। তো এই যে এই এ বিন্দু থেকে ও এর এ বিন্দু থেকে আমরা মাত্র কয়টা স্পর্শক আঁকতে পারি? একটা। তো আমাদের অ্যান্সার কোনটা হইব? ঘ নাম্বার। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? দুইটা বৃত্ত পরস্পরে বহিঃস্পর্শ করছে, তো আমরা দুটো বৃত্ত আঁকি। ধরো এখানে একটা বৃত্ত আঁকলাম, এইখানটাতে আরেকটা বৃত্ত আঁকলাম, একটু জায়গার প্রয়োজন আছে। তারা পরস্পরে বহিঃস্পর্শ করছে, এইখানটাতে ধরলাম তারা বহিঃস্পর্শ করছে। তাইলে দেখো তো, আমি চাইলে এইখানের এই বিন্দু এইখানের এই বিন্দু নিয়ে কিন্তু একটা দাগ দিতে পারি, একটা স্পর্শক। আবার আমি এই বিন্দুটা, ধরো এই বিন্দুটা, এদের দুজনের নিয়ে একটা স্পর্শক আঁকতে পারি। আবার তারা যেইখানটাতে পরস্পরে ছেদ করছে এই বিন্দুতে আমি একটা কি আঁকতে পারি? স্পর্শক আঁকতে পারি। তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরে কোনো একটা বিন্দুতে ছেদ করতে পারে, আমি সর্বোচ্চ 3টে স্পর্শক আঁকতে পারি। স্পর্শক মানে কি? একটা বিন্দু দিয়ে যাইব, বৃত্তের একটা বিন্দু দিয়ে যাইব। তো এখানটাতে এটার উপর একটা বিন্দু, এটার উপর একটা বিন্দু, দাগ দিলাম। এটা সরলরেখায় ফেলানো সম্ভব, একটা হইলো। নিচেও সেম কাজ করছি। আর তারা দুজন যেই জায়গাটাতে ছেদ করছে ওই জায়গাতে আমরা আরেকটা আঁকতে পারি। তো এটার অ্যান্সার কী হইব? এটার অ্যান্সার অবশ্যই হইব 3। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? 3টি। পরের প্রশ্ন, এবার বলছে দুটি বৃত্ত সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা সম্ভব? অ্যান্সার কি এটাও 3 হইব? প্রশ্ন দেখতে একই রকম মনে হইতেছে, তাইলে তো 3ই হওয়া উচিত। কিন্তু এখানে একটু স্পেশাল জিনিস আছে, মূলত একটা জিনিস নাই। আমাদের উপরেরটাতে কিন্তু বলছিল বহিঃস্পর্শ, এখানে কি এরকম কোনো কথা আছে? এখানে বলছে জাস্ট দুইটা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দু কয়টা স্পর্শক থাকতে পারে। তো দুইটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি, এটা বুঝছি না, এই বিষয়টা তাহলে ক্লিয়ার করি। এবার জাস্ট দুইটা বৃত্ত, দুইটা কি বৃত্ত, তো এখানে তুমি দুইটা বৃত্ত অঙ্কন করি। ধরলাম এটা আমাদের একটা বৃত্ত, এটা আমাদের আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্তের সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা সম্ভব? এবার একটু খেয়াল করি,
হাতে বুঝাইতেছি, একটু বুঝে নিও, কিন্তু তুমি খাতায় ট্রাই দিলে স্পষ্টভাবে বুঝবা। ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, দাগ দিয়ে দুটো বিন্দুরে আমি অ্যাটাচ করলাম। এই যে দুটো বিন্দুরে একটি স্পর্শক পাওয়া গেল, এখানে আরেকটা, এখানে আরেকটা, কয়টা পাওয়া গেল? দুইটা। আরগুলি কীভাবে করা যেতে পারে? আরগুলিও করা যেতে পারে। আমি ধরো এইখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই যে এইভাবে দাগ দিয়েও তাদের কী করা যেতে পারে? মিলানো যেতে পারে। আবার এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এদেরও দাগ দিয়ে কী করা যেতে পারে? মিলানো যেতে পারে। ঠিক আছে, এইভাবে তাহলে মোট আমি কয়টা আঁকতে পারছি এইখানটাতে? 4টা। কিন্তু আমি এখানে বুঝাইছি, তুমি স্কেল নিয়ে আঁকতে গেলে জিনিসটা একটু অন্যরকম দেখা যাইব, কারণ এখানে বোঝানোর জন্য যেমন এই বিন্দুটাকে খুব কাছে নিছে, এই বিন্দুটাকে খুব কাছে নিয়ে যাতে আমি দেখাইতে পারি। এই যে, তো এরকমভাবে মোট আমি এইখানে একটা, এইখানে একটা, কয়টা? 2টা বহিঃস্পর্শ আঁকতে পারছি। আবার এইখানে একটা, এখানে একটা, 2টা অন্তঃস্পর্শ আঁকতে পারছি। মানে মূলত আমি 2টা বাইরে স্পর্শক আঁকতে পারি, 2টা ভেতর আঁকতে পারি। ভেতর বলতে এই যে আর কি, এগুলা বুঝাইছে। ঘটনা কি? ফাইনাল কথা, যদি 2টা বৃত্ত কোন জায়গায় স্পর্শ করে টরে নেই, এই কথা বলি নেই যে তারা স্পর্শ করছে, জাস্ট বলেছে 2টা বৃত্ত যদি থাকে তাদের সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? 4টা। আর যদি এমনিতে বলে তারা বহিঃস্পর্শ করছে, তাইলে কয়টা আঁকা যাব? তাইলে আঁকা যাব কয়টা? 3টা। এবার যদি বলে অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ ব্যাপারটা কি? একটা ধরো বড় বৃত্ত আছে, তার মধ্যে এই বিন্দু তার একটা ছোট বৃত্ত আছে, তাহলে 2টা বিন্দুর কি একটা সাধারণ বিন্দু নেই যেটা? এই জায়গায় তুমি চাইলে একটা স্পর্শক রাখতে পারো। তাহলে অন্তঃস্পর্শ করলে তার মাত্র কয়টা স্পর্শক থাকবো? মাত্র একটা থাকবো। যদি এমনিতে 2টা বৃত্ত থাকে, স্পর্শক কয়টা? 4টা। যদি তারা বহিঃস্পর্শ করে, এই যেটার মতো বহিঃস্পর্শ করে, তাইলে কয়টা? 3টা। আর যদি এরকম অন্তঃস্পর্শ করে, তাইলে কয়টা? তাইলে মাত্র একটা। যেমন এটার দিকে তাকাও, 2টি অন্তঃস্পর্শী বৃত্ত মোট কয়টি সাধারণ স্পর্শক থাকে? মাত্র একটা। বুঝতে পারছি? তাহলে আমাদের 46 হইল, এটা 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 একই রিলেটেড জিনিস। এবার কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে, বৃত্তের বাইরে সব স্পর্শকের কাহিনী এক ক্লাসেই কমপ্লিট। এটা আমাদের একটা বৃত্ত, এটার বাইরে কোনো একটা বিন্দু আছে, এইখান থেকে আমি বৃত্তে 2টার বেশি স্পর্শক আঁকতে পারি না। মানে বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? মাত্র 2টা। তো এই কনসেপ্টটাও ক্লিয়ার হইল। বুঝছি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তে সর্বোচ্চ আমি 2টা, কয়টা আঁকতে পারি? 2টা স্পর্শকই আঁকতে পারি। ক্লিয়ার? এবার যদি পরেরটার দিকে তাকাই, এখানে একটা চিত্র দিয়ে দিছি, চিত্র PA ও PB 2টি স্পর্শক। আমাদের এই যে PA, এই যে এইটা, আর PB এটা। AOV কত? কার মান জানতে চেয়েছে? AOV, এই যে এটাই তো। এবার একটু খেয়াল করো, আমাদের এই যে বাইরে যে স্পর্শকটা থাকে, এই যেটার কথা বলতেছি, এইটা আর এই কেন্দ্রের এইটা, এই জনের যোগফল সবসময় 180 দিয়ে দিবা। কত দিয়ে দিবা? 180। তো এটার মান যদি তুমি 55 যেটা থাকো, এটার মান অবশ্যই কত হইব? 180 থেকে কোনো চিন্তা ভাবনা না করে 55 জাস্ট বিয়োগ দিয়ে দিবা, অ্যান্সার কত হবে? 125 সম্ভবত, নাকি? 5 আছে 10 হবে, 5 হলে হাতে রইল 1, এটা হয়ে গেল 6। হ্যাঁ ঠিক আছে, 125। তাহলে অ্যান্সার কত হবে? 125। আমরা এইরকম একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পাদ্য করছি না? বৃত্তের মধ্যবর্তী কোণ যেটাই দেওয়া থাকে, এটা থেকে প্রথমে আমরা 180 বিয়োগ করছি, মনে আছে না? তো এই কনসেপ্ট আমরা এটাও সমাধান করতে পারি। বহিস্থ স্পর্শকের মধ্যবর্তী কোণ আর এটার কেন্দ্রের কোণ, এই জনের যোগফল সবসময় 180। তাহলে এটার মান যেহেতু 55, এটার মান কীভাবে বের হইব? 180 থেকে 55 বাদ দিয়ে দাও, যেটা থাকবে সেটাই। তো কমপ্লিট হইলো আমাদের 125 ক নাম্বার। 88, এটাতে কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট। কথা একটু খেয়াল করতে হবে, একটু প্যাচ দিছে। এটাতে দিছে ব্যাসার্ধ, মানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কেমন স্পর্শ করছে? অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ কেমন? মানে এই যে একটা বড় বৃত্তর ভেতরে একটা ছোট বৃত্ত অঙ্কন করছি। এখন বড় বৃত্ত কোনটা হইব? এখানে আমাদের ব্যাসার্ধ 5 দিয়ে দিছে। কত দিয়েছে? ব্যাসার্ধ 5। তো ধইরা নাও আমরা প্রথমে যে বৃত্তটা অঙ্কন করছি, এই যে বড়টা, এটা হইতেছে 5। এটা কত? 5 ধইরা নিলাম, ঠিক আছে। এখন আরেকটা দিয়ে দিয়েছে আমাদের 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। আমরা কিন্তু ব্যাস দেওয়া কখনোই বৃত্ত অঙ্কন করি না। আমরা ব্যাস দিয়ে কি বৃত্ত অঙ্কন করি না, আমরা কী দিয়ে অঙ্কন করি? ব্যাসার্ধ দিয়ে। তাইলে এই পুরাটা ধরো, এই যে একটু বুঝাই দিলাম। আচ্ছা, এটা একটু বুঝাই অন্যভাবে। এটা যদি আমরা একটু অন্য কালি ব্যবহার করি, মানে এটার ব্যাস দিয়ে দিয়েছে যে এরকম, বুঝছো, নিচেই দেখাইতেছে, বুঝে নিও। হ্যাঁ, ব্যাস দিয়ে দিয়েছে 6, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ অবশ্যই হইব এইখানে 3, এইখানে 3। মানে বলতে পারি আমি যে এইটুক দূরত্ব হইতেছে 3, আর উপরের এইখান থেকে এইটুক দূরত্ব হইতেছে 5। একটার কেন্দ্রের অবস্থান হয়েছে এই যে এইখানটাতে, আরেকটার কেন্দ্র এইখানে। এই কেন্দ্রদের দূরত্ব জানতে চেয়েছে। পুরোটার মান 5, এইটুকের মান 3, তো বাকি এইটুকে অবশ্যই কত থাকবো? 2। বিষয়টা বুঝছি না কি করছি? আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্ত, এই যে পুরোটা, এটা আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত।
এটার ভেতরে আবার 6 সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্ত ছিল, 6 সেন্টিমিটার ব্যাস, তাহলে অর্ধেক করলে কত পাওয়া যায়? ব্যাসার্ধ 3 পাওয়া যায়। তো ধরলাম এই ছোট বৃত্তের ব্যাসার্ধ যে এইটুক 3, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হতে যে পর্যন্ত 5, তো এই পুরো টুকের মান হইতেছে 5 আর এইটুকের মান হচ্ছে 3। তাইলে এই যে দুইটা কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের দূরত্ব জানতে চেয়েছে। দেখো প্রশ্নটা কি বলছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ মানে ভেতরে স্পর্শ করছে, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে এইটুক, তাহলে অ্যান্সার কত হবে? জাস্ট 2। আমাদের অ্যান্সার এখানে তাহলে খ নাম্বার 2। এরপরে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এবার কেমন স্পর্শ করছে? এবার করছে বহিঃস্পর্শ। তো এটার জন্য আঁকি, এটা বুঝছি। বহিঃস্পর্শ মানে বাইরে স্পর্শ করছে। দুইটা বৃত্ত আগে আঁকি, তারপর মাপ একটু বুঝাইতেছি। দুইটা বৃত্ত, একটা বৃত্ত বাইরে একটা বিন্দুতে ছেদ করলো। কি বলা আছে? দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাদের একটির ব্যাস আছে 8, তাহলে অর্ধেক করলে কত পাওয়া যাব? অবশ্যই 4 পাওয়া যাব। তাহলে ধরলাম এটা ছিল আমাদের 8, ঠিক আছে, এই যে 8, তাহলে তার অর্ধেকটা কত? এইখানে 4, এখানে 4, বুঝছি বিষয়? এটা ব্যাসেরটা বুঝাইলাম। ব্যাস কত ছিল? 8 ছিল, 8 ব্যাস। আর আরেকটা কি বলে দিছে? আরেকটা বলে দিছে ব্যাসার্ধ 4, তাহলে এইটাও আমাদের 4ই, মানে সেম সেম বৃত্ত আঁকা দিলে ঠিকঠাকই আছে। এটা কত? 4। এটা আমাদের কেন্দ্র, এটা আমাদের কেন্দ্র, এইটুকের দূরত্ব 4, এইটুকের দূরত্ব 4, তো ফাইনাল দূরত্ব কত? অবশ্যই 8। বুঝতে পারছি? তো একটা ইজি কনসেপ্ট আমরা এখানে দাঁড় করাইতে পারি, যদি আমরা বহিঃস্পর্শ এমন হয় দুটা বৃত্ত, তাদের কেন্দ্রের দূরত্ব বের করতে বলে, ব্যাসার্ধ দূরের যোগ করবা। ব্যাসার্ধ দূরের কি করবা? যোগ, ব্যাসার্ধ যোগ। বহিঃস্পর্শ হইলে ব্যাসার্ধগুলোর যোগ মানে R1 প্লাসের R2, ঠিক আছে। আর অন্তঃস্পর্শ যদি হয়, অন্তঃস্পর্শ, তাইলে আমরা কি করবো? R1 মাইনাস R2, এখানে যেই আর কি বড় হোক, বড়টা থেকে ছোটটার কি করবা? বিয়োগ। বহিঃস্পর্শ হইলে যোগ করবা দূরত্ব বের করার জন্য, অন্তঃস্পর্শ হলে বিয়োগ করবা। এইটুক কনসেপ্ট মাথায় রাখলে হয়েছে, চিত্রের প্রয়োজন নেই, ঠিক আছে। চিত্র জাস্ট বোঝানোর জন্য, যাতে লম্বা সময় পর্যন্ত তোমার মাথায় থাকে। ক্লিয়ার? তারপরে কি দেওয়া আছে? আমরা এটাও কমপ্লিট করছি, এটার মান তাহলে অবশ্যই 8 পাইছি। এবার এই দিকটাতে এই যে নিচের তথ্যের আলোকে 47 এবং 48 প্রশ্নের উত্তর দাও। ওপি এর মান 13, ওপি কই আছে? ওপি এই যেটার মান 13 দিয়ে দিছে। আর ওয়ে যদি 5 সেন্টিমিটার হয়, ওয়ে হইতেছে 5 সেন্টিমিটার। আমাদের কাছে পিএ এটার মান জানতে চাইছে। তুমি সবসময় মনে রাখবে, এটা যেহেতু আমাদের ব্যাসার্ধ আর এটা স্পর্শকামী ব্যাসার্ধ, এটা অবশ্যই 90 ডিগ্রি। এটা অবশ্যই কত ডিগ্রি? 90। এটা 90 হলে যে এটাও কিন্তু 90, কারণ দুজনে সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করছে। এটা যদি 90 হয়, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা আমাদের একটা কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দেখো সমকোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা বলি কি? অতিভুজ। কি বলি? অতিভুজ, মানে বৃত্তের সবচেয়ে বড় বাহু। এটার মান 13 দেওয়া আছে। এটার মান কত দেওয়া আছে? 13। ও এ আরেকটা বাহুর মান জানি, এপি আরেকটা বাহুর মান বের করতে হইব। পিথাগোরাসে কি শিখাই গেছে? এপি এর স্কোয়ার আর ও এর স্কোয়ার আমাদের অতিভুজ ওপি এর স্কোয়ারের সমান হয়ে যাব। ওপি এর স্কোয়ারের সমান। এপি এর মান আমি জানি না, বের করতে হবে, কিন্তু আমি ও এর মান ঠিকই জানি। কত? 5, তার উপর একটা স্কোয়ার। ওপি এর মান কত? 13, 13 এর উপর একটা স্কোয়ার, এপি স্কোয়ার। এটা হইল 169, এটা হয়ে যাবে কত? 25। এপাশে প্লাস ছিল, এপাশে গেলে মাইনাস। তো এপি স্কোয়ার 5 আছে 9 হইব 4 হইলে, 2 আছে 6 হইব 4 হইলে 1। তো এপি স্কোয়ার যদি আমরা বর্গমূল করি, অবশ্যই এপি এর মান কত বের হইব? 12, কারণ 144 রুট করলে কত পাওয়া যায়? 12। তাহলে অ্যান্সার অবশ্যই এটার কত হইব? 12 হইব। আমাদের এখানে অ্যান্সার কত? এই যে গ নম্বরে 12। বুঝছি না বিষয়? একদম ইজি, পিথাগোরাসের মাধ্যমে সমাধান করছি। তারপরে 48 নাম্বার কি জানতে চেয়েছে? ওভিপি কই আছে আমাদের? ওভিপি এই যে আমাদের ওভিপি। এই ত্রিভুজটার কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল। কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইতেছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। মানে বলতে পারি আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া যে দুটো বাহু আছে তাদের যদি আমি হাফের সাথে গুণ করতে পারি, তাহলে এই কাজ শেষ। এবার একটু চেক করো, এখানে এটার মান তো 13, এটার আমাদের প্রয়োজনও নাই। এটার মান যদি 5 হয়, কেন্দ্র থেকে কেউ একদম পরিধি পর্যন্ত গেছে, তার আমরা কি ব্যাসার্ধ বলি না? এটার মান 5 হলে এটার মান অবশ্যই কত? অবশ্যই 5। অবশ্যই কত? 5। তাহলে আবার আরও একটা তথ্য স্থাপন করতে পারি, যদি আমরা একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকি, ওই স্পর্শক দুটো পরস্পর সমান, মানে এপি এর সাইজ যা বিপি এর সাইজ ঠিক তাই। এটার মান আমি একটু আগে কত বের করছি? 12, তাহলে এটার মানও কত? 12। তো দেখো এই দুটোর মান কিন্তু আমার জানা হয়ে গেছে অলরেডি। এটা আমাদের সমকোণ, তাহলে এটা আমাদের অতিভুজ। আমাদের অতিভুজের প্রয়োজন নেই, আমাদের দরকার ভূমি এবং উচ্চতা। তো যে কোনো একটা ভূমি ধরে নাও, ধরো 12 ধরলা, উচ্চতাটা ধরো 5 ধরে নিলাম। এবার এটার মান বের করো, তাইলে ক্ষেত্রফল বের হয়ে গেছে। 2 ধারে এটার কাটছি 6 বার গেছে, 5 6 কত হয়েছে? 30 বর্গ। কি একক দেওয়া ছিল? যদি সেন্টিমিটার দেওয়া থাকে সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার দেওয়া ছিল।
এখন কথা হইতেছে যদি কোনো জায়গায় ক্ষেত্রফল কথা তুমি দেখো, ক্ষেত্রফল মানে তোমার বর্গ লিখতে হইব মানে হইবে, আর কোনো কথা নেই। এবার একটু অপশনগুলি দেখি। 30 সেন্টিমিটার অ্যান্সার মিলছে, কিন্তু এখানে কিন্তু শুধু সেন্টিমিটার লেখছে, বর্গ লেখে নেই, তাহলে এটা অ্যান্সার হওয়ার কোনো চান্সই নেই। অ্যান্সার তাহলে কোনটা হইবে? এই যেটা, কারণ এর সাথে বর্গ লেখা আছে। তো ইজিলি তুমি ভুল করে ফেলতে পারো। খুব তাড়াহুড়োয় থাকলে অ্যান্সার 30 পেয়েছো, এখানে 30 আছে দিয়ে দিই, কাটা গেছো কিন্তু, ঠিক আছে? তো একটু সাবধানে। অ্যান্সার কত? খ নাম্বার, বর্গ সেন্টিমিটার। তারপরে আবার নিচের তথ্যের আলোকে 49 এবং 50-এর অ্যান্সার করো। এইখানে বলছে চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পিএ এবং পিবি দুইটি স্পর্শক। যেহেতু একটা বিন্দু থেকে আমি স্পর্শক আঁকছি, অবশ্যই পিএ এবং পিবি কেমন? সমান। 49 জানতে চেয়েছে এডিসি, কই আছে এডিসি? এডিসি, যে এই কোণটার মান 130, কত? 130। আমাদের কাছে কার মান জানতে চেয়েছে? হাফ এক্সের মান। এবার একটু খেয়াল করো তো, আমি যদি এই চ্যাপ্টারের কথা বলি, এই যে আমাদের এই চ্যাপ্টারে যে দাগ দিতেছি যেটার উপরে, নাম কি? এডিসি। এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? এ ও সি না? এটাই তো। আমরা জানি কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আছে। বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি এক্স হয়ে থাকে, এটাই তো আমাদের হাফ এক্স মূলত। তাহলে আমরা যে এই ভি যে কোণ, এটার মানটাই খুঁজতেছি। আর আমরা এইটুক তথ্য মনে অবশ্যই জানি, আমাদের একটা বৃত্তের ভেতর যদি চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, এদের বিপরীত দুই কোণের যোগফল 180। বিষয় কি ক্লিয়ার? কি বুঝাইতেছি? বুঝতে পারছি? প্রথম স্টেপে আমি বুঝাইলাম এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি, আর এ ভি সি, যেটা আমরা মূলত এই যে এই কোণটার কথা বলতেছি, এটা হইতেছে কেন্দ্রস্থ কোণ, এটা হইতেছে বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণে এক্স দেওয়া আছে, তাহলে বৃত্তস্থ কোণ অবশ্যই এক্সের অর্ধেকটা হইব। আর আমাদের কাছে এক্সের অর্ধেকের মানটাই জানতে চাইছে। এরপরের স্টেপে আমরা হেল্প নিছি, একটা বৃত্তের ভেতরে চতুর্ভুজ অন্তর্লিখিত হইলে এর বিপরীত দুই কোণের যোগফল কত? 180। যদি এটার মান 130 হয়ে থাকে, এটার মান কত? 180 থেকে তুমি 130 বাদ দিয়ে দাও, শেষ হিসাব কত? 50। ব্যাস শেষ। তাহলে অ্যান্সার কত আমাদের? অ্যান্সার ক নাম্বার হইল। এবার লাস্টেরটা অ্যান্সার একাধিক হইতে পারে। 1 নম্বরে বলছে পি এ আর পিসি সমান, অবশ্যই সমান, কারণ আমি যদি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তি দূরে স্পর্শক আঁকি, স্পর্শক দূরে অবশ্যই সমান, তাহলে পি এ আর পিসি সমান। 1 নম্বর সঠিক। তারপরে বলছে ও এপি, কই আছে ও এপি? ও এপি এই যে এই কোণটার কথা বলছে, এবং ওসিপি। আমরা যদি ব্যাসার্ধ আর স্পর্শক একসাথে আঁকি, অবশ্যই এই দুইজন লম্ব আকারে থাকে। কিভাবে থাকে? লম্ব আকারে, মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, সেই হিসাবে এই দুজনই সমান। তো আমরা এটাও সঠিক বলতে পারি। প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ কোণটা? প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা হয়তো জানি, 180 থেকে বড় যে কোণ তারে আমরা কি বলি? প্রবৃদ্ধ বলি, প্রবৃদ্ধ কোণ বলি। তো এখানটাতে আমরা খেয়াল করি, আমাদের কি কোণের কথা বলছে? এওসি, কই আছে এওসি? এওসি এই যে এটা, কিন্তু প্রবৃদ্ধ বলাতে এটা হয়ে যাবে যে উপরের, এটা উপরের এওসি, যে এই যে এইটুকু কোণ বুঝাইতেছে, কিন্তু একটু খেয়াল করো এই কোণটা, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? অবশ্যই আমাদের এ বি সি চাপের উপর দণ্ডায়মান, কারণ আমাদের চাপের দিকে কোণ মুখ করে থাকে, বা অন্যভাবে বলতে পারি চাপের বিপরীত দিকে আমাদের কোণ থাকে। এই যে এটা আমাদের চাপ, আর চাপের অপোজিটে আমাদের কোণ আছে, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা অবশ্যই আমাদের বৃত্তস্থ কোণ। এই পাশটা আমাদের কি কোণ? অবশ্যই কেমন কোণ? বৃত্তস্থ কোণ, এই যেটা। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের সম্পর্ক কেমন? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটার নাম এডিসি। তারা বলতেছে আমাদের এই বাইরের কোণটা, এই যে এডিসি, এই কোণটার দ্বিগুণ, তাহলে অবশ্যই ঠিক আছে। এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইতেছে প্রবৃদ্ধ এওসি, আর এটার অপোজিটে যে বৃত্তস্থ কোণ আছে তার নাম হইতেছে এডিসি। কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণটার কয় গুণ? দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার তিনোটাই কিন্তু সঠিক। বুঝতে পারছি? আমাদের মোটামুটি কমপ্লিট। 8.5-এর আর মাত্র 5টা এমসিকিউ দেখাইলেই এ অধ্যায় কমপ্লিট। এই 55টা এমসিকিউ যথেষ্ট তোমারে এই বৃত্তর অধ্যায়ে যতগুলি এমসিকিউ আসবো সঠিক উত্তর দেওয়ার জন্য। মানে ভুল একটাও হইব না, এর মধ্যেই কমন পড়বো। এইটুক আশা নিয়ে, এইটুক ভরসা নিয়ে পরীক্ষার হলে যাইও। আশা রেখে এই পর্যন্ত ক্লাসটা দেখছো, যারা দেখছো কষ্ট করে আর মাত্র 5টা এমসিকিউ, এরপরে আমাদের কমপ্লিট। তো চলো বাকি 5টা দেখাই দিই। 51 নাম্বার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? একটা সমকোণী ত্রিভুজ আঁকি, একটু খেয়াল করো, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এখন আমরা জানি এটার যদি আমরা কি আঁকতে চাই, এটার যদি আমরা পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, পরিকেন্দ্র মূলত হইতেছে এটাতে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, একটা কি অঙ্কন করি? বৃত্ত অঙ্কন করি। এই বৃত্তটার কেন্দ্র কোন জায়গাটা জানতে চাইছে মূলত। তাহলে আমাদের এটার একটা পরিবৃত্ত আঁকতে হবে। কি আঁকতে হবে? পরিবৃত্ত। যে কোনো দুইটা বাহুর একটু অর্ধেক করো, ধরো এটার অর্ধেক করতেছি, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এখানে আরেকটা, এখানে আরেকটা, দাগ দিয়ে দিলাম।
আবার এটার যদি অর্ধেক করি, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। আঁকতে গেলে তুমি দেখবা সব সময় এটা এই উপরে, হয়তো আমি হাতে আঁকছি এই জন্য এমন হয়েছে, তুমি যখন আঁকতে যাবে এটা অবশ্যই এমন হইব, মানে দুইটা আমাদের সমদ্বিখণ্ডক একটা বিন্দুর উপর গিয়ে মিলিত হইব। কার উপরে? অতিভুজের উপরে। সব সময় যখনই তুমি একটা সমকোণী ত্রিভুজ নিয়া পরিবৃত্ত আঁকতে যাইবা, সব সময় তোমার কেন্দ্রটা, বা বলতে পারো তুমি দুটা বাহুরে তো সমদ্বিখণ্ডিত করবা, তারা সব সময় গিয়া আমাদের অতিভুজের উপরে মিলিত হইব। এবার তুমি চাইলে ধরো যদি নামকরণ করি এবিসি, তুমি এবির এসির অর্ধেক করলে এইখানটাতেই মিলবো, যদি তুমি এবি আর বিসির অর্ধেক করো তাও এইখানটাতেই মিলবো। ঠিক আছে, এটা প্রতিবার হইব। তাইলে কনফার্মভাবে তুমি কি মনে রাখবা, যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়, কি হয়? সমকোণী ত্রিভুজ হয়, তার যদি তুমি পরিকেন্দ্র খোঁজো সে অবশ্যই অতিভুজের উপরে হইব। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইব আমাদের অতিভুজের উপরে। এরপরে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এটা একটু জটিল যদি তুমি প্রথমে এটা না জানো। এটা জানার পর এই জিনিসটা ভাই কনসেপ্টটা একদম ইজি। বা আমি আরও একটা সহজ কথা বলে দিলাম, এই টাইপের প্রশ্ন একমাত্র আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হইব। কোন টাইপের? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ চিনবা কিভাবে? এখানে সবচেয়ে বড় বাহু কত? 5 না? 5-এর স্কোয়ার কত? 25ই তো নাকি? 5-এর স্কোয়ার করলে কত পাওয়া যায়? 25। বাকি একটা বাহু 3 আর একটা বাহু কত? 4। 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার করলাম, যোগ করে আমি 4-এর স্কোয়ার করলাম, এটা পাইছি আমি 9, এটা পাইছি আমি 16। এদের যোগফল কত? 25। তাহলে অবশ্যই কনফার্ম হয়ে গেল এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। আমি মাত্র জানছি সমকোণী ত্রিভুজের যদি আমি পরিকেন্দ্র খুঁজি, এটা কার উপরে হয়? এটা আমাদের অতিভুজের উপরে হয়। আর এই যে তথ্য দিয়ে দিয়েছে, যেই বাহুর মাপগুলি দিয়েছে, এটা দ্বারা সবসময় একটা সমকোণী ত্রিভুজই আঁকা যায়। তাহলে এইখানেও আমাদের পরিবৃত্ত কই হইব? আমাদের অতিভুজের উপরে। দেখি প্রশ্নটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হলে এর পরিবৃত্ত কোথায় অবস্থান করে? ওই পরিকেন্দ্র পরিবৃত্ত একই জিনিস, কার উপরে? আমাদের অতিভুজের উপরে। তাহলে কয় নাম্বারটা? ক নাম্বার। এবার যদি স্থূলকোণী হয়, স্থূলকোণী তো চিনি। স্থূলকোণী মানে কি? স্থূলকোণী মানে আমাদের ত্রিভুজের একটা বাহুর মান, একটা কোণের মান কত হইব? অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হইব। অঙ্কন যদি করি এটার বেলায়, তুমি যদি এই যে ধরো এই বাহুটার অর্ধেক করলে, একটু চোখের আন্দাজেই করি, একদম পারফেক্ট তো করতে পারবো না। কোন রকম করলাম, ধরো এটারে আমি সমদ্বিখণ্ডিত করছি এই বরাবর। এবার যদি আমি এই বাহুটারও সমদ্বিখণ্ডিত করি, তারা দুজন এই যে এমন একটা বাইরের জায়গায় মিলিত হইব, মানে ত্রিভুজের ভেতরে হইব না, একমাত্র সমকোণী হইলে অতিভুজের উপরে হইব। আর যদি আমাদের সমকোণী থেকে ছোট হয় তাইলে আমাদের ত্রিভুজের ভেতরে হইব। আর যদি স্থূলকোণী মানে সমকোণীর বড় হয়, স্থূলকোণী আমরা যেটারে বলি, তাহলে অবশ্যই আমাদের পরিকেন্দ্র বা বৃত্তের কেন্দ্রটা কই হইব? বাহিরে হইব। ঠিক আছে, লাগলে তুমি একবার খাতা এঁকে দেখতে পারো, একদম সারা জীবনের জন্য মাথায় সেট হয়ে যাব। তো এখানে আমাদের অ্যান্সার কোনটা? যদি আমাদের স্থূলকোণী হয়, আমাদের পরিকেন্দ্র কই থাকবো? ত্রিভুজের বাইরে। ত্রিভুজের বাইরে কোনো তথ্য আছে কি? ত্রিভুজের অভ্যন্তরে বাদ, ত্রিভুজের বহির্ভাগে মানে ত্রিভুজের বাইরের অংশে। অ্যান্সার তাহলে খ নম্বর, ত্রিভুজের বহির্ভাগে, ত্রিভুজের বাইরের অংশে। এরপরে কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? কোনো ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আঁকা যায়? কোনো ত্রিভুজের বহির্বৃত্তর কথা যদি বলি, আমি যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, এটা আমাদের যেই কোনো সাইজের একটা ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী টমকোণী চিন্তা দিলাম না, জাস্ট আমাদের ত্রিভুজ। আচ্ছা, অন্যভাবেই আঁকি, সমকোণী না বুঝে জাস্ট র্যান্ডম একটাই যে আমি ত্রিভুজ আঁকছি, হ্যাঁ। এখন এটাতে কয়টা বহির্বৃত্ত আঁকা সম্ভব? বহির্বৃত্ত কিভাবে আঁকে তুমি জানো, দুইটা বাহুরে কি করি আমরা? বর্ধিত করি নাকি? এই দুটো বাহুরে বর্ধিত করলাম, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এদের অর্ধেক করে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করি না? এটা যেমন করতে পারি, আমি চাইলে এই বাহুটারও তো বর্ধিত করতে পারতাম নাকি? আমি এইভাবে একটা বর্ধিত করছি, একটা হয়েছে, আমি চাইলে তো এই বাহুটারও বর্ধিত করতে পারতাম না? আবার আমি কি করতে পারতাম? আমি চাইলে এই যে এই বাহুটারও বর্ধিত করতে পারতাম না? বুঝতেছো তো আমার কথা? আমি কি করতেছি, এখানে আমরা এটারে বর্ধিত করছি, চাইলে আমি যে এই বাহুটারও বর্ধিত করতে, এই দিকে দাগ দিয়া, এটা না, আমরা এইদিকে এই যে দেখো এটারে বর্ধিত করছি, এটারে বর্ধিত করছি, আমরা এইখানটা তো সেম কাজ করতে পারি, এটারে বর্ধিত করতে পারি। এই কোণ আর এই কোণটা অর্ধেক করলাম, এখানে মিলিত হইলে এখানে আরেকটা বৃত্ত আঁকা যায়। সেমভাবে তো এই দিকেও করা যায় নাকি? এই যে এইদিকে এই বাহুটার বর্ধিত করলে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, তাদের অর্ধেক করলাম। মানে মূলত কনসেপ্টটা আমি কি বুঝাইতে চাইতেছি, যদি বহির্বৃত্ত আঁকতে বলে আমি 3টা আলাদা আলাদা সাইজে কি হইব, কিন্তু আমি 3টা কি করতে পারি? বৃত্ত আঁকতে পারি। এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত। বিষয় কি বুঝতে পারছি? তো আমাদের অ্যান্সার, যদি আমাদের বহির্বৃত্তের কথা বলে তাহলে আমরা কয়টা আঁকতে পারি? 3টা। কয়টা আঁকা যায়? এই যেটা। বর্গের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শক সংখ্যা কয়টি? একটা বর্গ আঁকছো তুমি, বর্গের ভেতরে তুমি একটা বৃত্ত অঙ্কন করছো, এর অর্থ কি সে 4টা বাহুর স্পর্শ করবো না? মানে মূলত এটা হইতেছে একটা স্পর্শক বৃত্তের, এটা হইতেছে আরেকটা,
এটা হইতেছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা। বুঝতেই পারতেছো হাতে এক্স, এই জন্য বাইরে এরকম হয়ে গেছে। স্পর্শক মানে তো জানি একটা বিন্দুতে একটা সরলরেখা, তো এই বিন্দুতে এই সরলরেখা, এই বিন্দুতে এই সরলরেখা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা, তাহলে মোট কয়টা? 4টে স্পর্শক। তাহলে অ্যান্সার কত হইব? বৃত্তের অভ্যন্তরস্থ একটি বৃত্তের অন্তর্লিখিত বৃত্তের স্পর্শক সংখ্যা কয়টি? স্পর্শক সংখ্যা 4টি। আচ্ছা দেখছি আরও 2টা অতিরিক্ত আছে, এই 2টা একটু বুঝে নাও, গুরুত্বপূর্ণই, ঠিক আছে। ছোট একটা তথ্য, জানা থাকলে এমসিকিউতে হেল্প হইব, না জানা থাকলে হয়তো নাম্বারটা কাটা যেতে পারে, এজন্য এক্সট্রা আরও 2টা নিছি। বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু, বৃত্তের ভেতরে একটা বিন্দু, বৃত্তের ভেতরে একটা বিন্দু এটাই ধরলাম, এবং বহিষ্ঠ একটা বিন্দুর সংযোগ রেখা, যাও এখানে কেন্দ্র না অন্য একটি ধরলাম, এটা ধরছি, আর বাইরে একটা বিন্দু এটা আছে। কি বলছে? বৃত্তের অভ্যন্তরস্থ এবং বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দুরে সংযোগ করছি, যোগ করে মিলাইছি। যোগ করে মিলানোর ফলে বৃত্তটি কতটি বিন্দুতে ছেদ করে? মাত্র একটা বিন্দুতে। এদিকে তো ছেদ করার কোনো অপশনই নাই, সেই দিক দিয়ে বের হয়েছে না, তাহলে কয় জায়গায় ছেদ করছে? এক জায়গায়। তাহলে অ্যান্সার কত হইব? অ্যান্সার অবশ্যই হইব আমাদের এই খ নাম্বার। লাস্টেরটা, কোন ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই? পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র, ত্রিভুজের ভেতরের বিন্দুর কথা বলছে, আর যেটাতে আমি বৃত্ত অঙ্কন করছি ওটার কথা বলছে, মানে 2টা জিনিসই এক হইব। একটা ত্রিভুজ আঁকলাম, আমাদের এই ত্রিভুজের মিডলও এটা হইতে হইব, যে আমি বৃত্ত অঙ্কন করছি ওইটাও মিডল হইতে হইব। তাহলে এটা একমাত্র তখনই হইব যখন আমাদের এটা সমবাহু ত্রিভুজ হইব। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, প্রতিটা বাহু কি সমান। এদের যদি আমি অর্ধেক করি, এই যেটার অর্ধেক হইবে এই বরাবর, অর্ধেক হইবে এই বরাবর, অর্ধেক হইবে এই বরাবর। আবার যদি এদের আমি ওই যে আঁকার জন্য কোণগুলিরে কেমন করি, অর্ধেক অর্ধেক করি, এই যে অর্ধেক অর্ধেক করি, এটা কি ওই যে এই বিন্দুটাতে মিলিত হইব। তো সব দিক দিয়ে আমাদের এই যে এটা হইতেছে আমাদের বৃত্তের পরিকেন্দ্র আবার অন্তকেন্দ্র। তাইলে একমাত্র যদি সমবাহু ত্রিভুজ হয় তাইলেই এটা সত্যি। তো অ্যান্সার হইব ক নাম্বার। বুঝতে পারছি 57টা এমসিকিউ কমপ্লিট করছে এই পর্যন্ত যারা আছো তাদের খুব ধন্যবাদ। আশা রাখি এই যে সময়টা দিছো না এটা একটু নষ্ট হইব না, এটা তুমি বুঝতে পারো তোমার পরীক্ষার হলে গিয়া। তো তোমাদের জন্য খুব খুব শুভকামনা রইল, পরীক্ষা কেমন হয় দিয়ে এসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যেও। তো ভালো থাকো। সামনের পার্ট, এরপরে আমরা 8ম অধ্যায়ের পরে 11 অধ্যায়ের সমাধান আসতে আছে, অপেক্ষা করতে থাকো, কিছুদিনের মধ্যে ভিডিও পেয়ে যাবা। তো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই।